আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমি সৌমিত্র রয় নামে একটা ছেলের ঘটনা বলছি। আমার মনে আছে। জি জি জি। এই সৌমিত্র রয়ের দাদাবাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামে। তার দাদা এখনও জীবিত আছেন, তার নাম হচ্ছে শ্রীবাস দাস। উনি অনেকদিন আগে থেকেই গ্রামে একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত এবং গ্রামের, শুধু ওই গ্রাম না, ভেলাবাড়িয়া গ্রাম না, আশেপাশের প্রায় 10 গ্রামের মানুষ তার সততা, আচার আচরণের কারণে সবাই খুব সম্মান করত, ভালোবাসত। এই কারণে গ্রামের বিভিন্ন বিচার সালিশে তাকে ডাকত। বিচার সালিশের ক্ষেত্রে তিনি দেখা যেতেন যে একদম খুব ন্যায়পরায়ণতার সাথে নিরপেক্ষ বিচার করতেন, যার কারণে সবার কাছেই তার বিচারটা ভালো লাগতো। এই বিচার কাজ করতে করতে দেখা যেত কখনো কখনো তার বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যেত। তো এমনই এক রাত, সময়টা ছিল, আমাকে যেভাবে বলেছে এক্স্যাক্ট সালটা বলতে পারেনি, তবে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা এটি। উনি কোনো একটা গ্রামে বিচার করতে গিয়েছিলেন। কথা ছিল যে সন্ধ্যার মধ্যে ফেরত আসবেন, কিন্তু ওইখানে বিচার করতে করতে আর একটা গ্রাম থেকে, পাশের বাড়ি থেকে ডাক আসে যে ওইখানে আপনাকে যেতে হবে। এটা ওনার পরিকল্পিত ছিল না। উনি সেখানে যান। ওটা বেশ জমি জমা সংক্রান্ত একটা জটিল ব্যাপার ছিল, তো ওই কাজ করতে করতে দেরি হয়ে যায়, মানে শেষ করতে করতে রাত প্রায় 11টা সাড়ে 11টা হয়ে যায়। আর ওই সময়টাতে গ্রামে তো বুঝতেই পারছেন, রাত 11:30 মানে 11টা মানে অনেক রাত। উনি ফিরছিলেন, যেহেতু ওনার রাত হয়ে গিয়েছিল, উনি স্বাভাবিক যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ফিরতে ওনার অনেক দেরি হবে। এই জন্য ওনার শর্টকাট একটা রাস্তা ছিল, ওইখানে একটা শ্মশান ছিল, শ্মশান সংলগ্ন একটা রাস্তা ছিল। উনি ওই দিক দিয়ে চিন্তা করেন ওই দিক দিয়ে যাই। যেহেতু রাত্রেবেলা উনি হরহামেশা আসা যাওয়া করতেন, টুকটাক ভয়ের ঘটনা ওনার কাছে একদম ডাল ভাতের মতো হয়ে গিয়েছিল। উনি আসছেন ওই শ্মশানের ওই দিক দিয়ে। শ্মশানের কাছাকাছি যখন চলে এসেছেন, হঠাৎ করে উনি দেখতে পান দূরে, মোটামুটি 30-40 হাত দূরে, বেশ লম্বা, 10-12 ফুট লম্বা একটি মানুষ হেঁটে আসছে। জ্যোৎস্না রাত ছিল, তিনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন তার পরনে ছিল একটি ধুতি, সাদা ধুতি পরা ছিল এবং চুলগুলো অনেক বড়, দাড়িও আছে। বোঝাই যাচ্ছিল তার চুলে জট পাকানো, দাড়িতেও জট লেগে গেছে, কিন্তু চেহারা সুরত স্বাভাবিক মানুষের মতো। ওটা যখন আস্তে আস্তে কাছে আসে, তখন উনি দেখতে পান যে ওই লোকটি যে হেঁটে আসছিল, উনি হেঁটে আসছেন এটা ঠিক আছে, কিন্তু তার পা মাটি থেকে 2 হাত উপরে। উনি তো বুঝতে পারেন যে ইনি মানুষ নন, স্বাভাবিকভাবে উনি বুঝতে পারেন। আর ওই অবয়বটি হয়তো বা আশা করেনি যে কেউ তাকে দেখে ফেলবে। তো ওই অবয়বটি যখন টের পেয়েছে যে এই শ্রীবাস দাস দাদু তাকে দেখে ফেলেছে, সে খুব রেগে যায় এবং হঠাৎ করে তার যে স্বাভাবিক যে চোখ, মানুষের মতো চোখ ছিল, এই চোখ দুটি ধপ করে জ্বলে ওঠেছে, যেভাবে লাইট জ্বলে ওঠে এবং গোল আকৃতি হয়ে যায়। তখন লাইটের মতো 2 চোখ জ্বলে ওঠে, মনে হচ্ছে তার দিকে টর্চ লাইট মেরেছে, চোখের আলো এসে তার গায়ে পড়ে। ওই অবস্থায় শ্রীবাস দাদু কি করবেন উপায়ন্তর বুঝতে না পেরে উনি খুব বিনয়ের সাথে বলেন, গুরুজি নমস্কার। যখন উনি বলেছেন গুরুজি নমস্কার, তখন এইটা বলার সাথে সাথে ওই যে অবয়বটি, তার চোখের ওই যে ধপ করে ঠিক লাইট যেভাবে নিভে যায় ওইভাবে নিভে যায়, স্বাভাবিক চোখ হয়ে যায় এবং সে কিন্তু নমস্কারের উত্তর দেয় না। সে আবার ঘাড় ঘুরিয়ে যে পথ দিয়ে আসছিল সে পথ দিয়ে চলে যায়, কোনো উত্তরে দেয় না, কিচ্ছু না, চলে যায়। ঘটনা কিন্তু এই পর্যন্তই আপাতত। উনি ভয় পেয়েছিলেন, কিন্তু বাড়িতে গিয়ে কাউকে বলেননি, কারণ দেখা গেল ওনার মতো একটা সম্মানী ব্যক্তি রাতেবেলা ভয় পেয়েছেন, এই কথা যদি চারদিকে চাউর হয়ে যায়, লোকজন এটা নিয়ে হাসাহাসি করতে পারে, এটা ওনার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। এই জন্য উনি বাড়ির লোকদেরকেও এটা বলেননি, ওটা ওভাবেই আছে। এই ঘটনার মোটামুটি মাসখানেক পর ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। মানে এই ঘটনার মূল যে জায়গাটা, সেটা হলো উনি ওই ঠিক একই রকমভাবে কোনো একটা জায়গা থেকে বিচার সালিশ করে ফিরছিলেন। ওই দিনও বেশ রাত হয়ে যায়, তবে এত রাত হয়নি যেটা ওই আগের বার হয়েছিল আর কি, মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো উনি চিন্তা করেছেন যে
এবার আর মেইন রাস্তাতে না গিয়ে মাঠের ভিতর দিয়ে যাই। কিছু কিছু জায়গায় ধান লাগানো হয়েছে, কিছু কিছু জায়গায় ধান কাটা হয়েছে, তো এরকম পায়ে হাঁটা রাস্তা, মেঠো পথ, দুপাশে ক্ষেত রয়েছে। তো উনি যখন বাড়ি থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আছেন, ওই হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসেন, ওখানকার ফসলের মাঠ ফসল কেটে ফেলা হয়েছে, ওইখানে এমনি মাঠের মতো হয়ে আছে আর কি। তো যখনই ওই জায়গাটাতে এসেছেন, উনি দেখতে পাচ্ছেন একটু দূরে দূরে ধপধপ করে মাটির প্রদীপ জ্বলে উঠেছে। উনি চিন্তা করেন এত রাত্রে এখানে মাটির প্রদীপ জ্বললো কিভাবে। এবং মাটির প্রদীপ জ্বললে কিন্তু বোঝা যায় ভাইয়া, প্রদীপের নিচে তো আশেপাশে একটু আলো থাকে, বোঝা যাচ্ছে এটা মাটির প্রদীপ। আর ওই সময় গ্রামে তো মাটির প্রদীপ ছাড়া অন্য কিছু ছিল না। তো উনি এটি দেখে ভয় পান। উনি চিন্তা করেন যে নিশ্চয়ই ওনার সাথে প্যারানর্মাল কিছু হতে যাচ্ছে। তো উনি দ্রুত হেঁটে ওই মাটির প্রদীপগুলো অতিক্রম করার চেষ্টা করেন। তো উনি দেখতে পান শুধু ওই 5-7টা মাটির প্রদীপ না, আশপাশ থেকে উড়ে উড়ে বেশ কিছু মাটির প্রদীপ আবার চারদিক থেকে আসছে, এসে ওনার পেছন দিকে লেগে যায়। তো উনি খেয়াল করছে, উনি হাঁটলে ওই মাটির প্রদীপগুলো ভেসে ভেসে ওনার সাথে সাথে আগাতে থাকে। উনি থেমে গেলে ওগুলোও থেমে যায়। তো উনি একটা পর্যায়ে দৌড় দেওয়া শুরু করেন। তো তখন দেখেন যে ওই মাটির প্রদীপগুলো তার সাথে একই গতিতে আগাচ্ছে। তখন উনি আবার থেমে যান, কিন্তু এবার মাটির প্রদীপগুলো কিন্তু থামে না। মাটির প্রদীপগুলো এগিয়ে এসে ওনাকে সার্কেল আকারে ঘিরে ফেলে, মানে বৃত্তাকারে ঘিরে ফেলে, মানে উনি মাঝখানে আর চারদিকে ওই মাটির প্রদীপগুলো রয়েছে। তো উনি হাঁটেন, ওই বৃত্তাকার ওই প্রদীপগুলো আস্তে আস্তে এগোতে থাকে। উনি চিন্তা করছেন যে সর্বনাশ, আজকে তো আমি শেষ। উনি যে তন্ত্রমন্ত্র জানতেন, পড়ছেন, কিন্তু ভয়ানক ঘটনা যেটি ঘটতে থাকে সেটা হলো ওই যে চারদিকের মাটির প্রদীপগুলো আস্তে আস্তে ওনার দিকে ক্লোজ হতে শুরু করে। আর যত ক্লোজ হতে শুরু করে ওনার শরীরে প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছে। যত ক্লোজ হচ্ছে মনে হচ্ছে চারদিক থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে কেউ। উনি চিন্তা করেন যে উনি আর চাপ নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি বুঝতে পারেন এই প্রদীপ একটা সময় যখন আমার কাছে চলে আসবে, আমার মৃত্যু অবধারিত। যখন উনি চিন্তা করেন যে আজ আমি শেষ, একদম আর কোনো উপায় নাই, হঠাৎ করে উনি আর শরীরে চাপ কমতে থাকে এবং উনি দেখতে থাকেন এই প্রদীপগুলো আস্তে আস্তে ওনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। এবং দূরে সরে যেতে যেতে একটা সময় এমন অবস্থা হয়, শা করে মনে হয় ওরা কোন দিক উড়ে চলে গেল। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, কি হলো, হঠাৎ এমন কি ঘটনা ঘটলো, এই জিনিসগুলো এত দ্রুত চলে গেল। উনি হঠাৎ করে খচমচ আওয়াজের মতো কিছু একটা শুনতে পান। উনি সাইডে তাকিয়ে দেখেন ওই যে শ্মশানে একজন জিনকে দেখেছিলেন, ধুতি পরা, যাকে উনি বলেছিলেন গুরুজি নমস্কার, ওই অবয়বটি এগিয়ে আসছে। ওই অবয়বটি এগিয়ে আসে, তার দিকে একটু তাকায়, কোনো কথা বলে না, আবার পাশ দিয়ে চলে যায়। তো উনি বুঝতে পারেন যে এই অবয়বটির কারণেই হয়তোবা এই অন্য যে জিনগুলো ছিল তাকে ক্ষতি করার জন্য এসেছিল, তারা হয়তো পালিয়ে গেছে, কিন্তু তার সাথে তো কোনো কথা হয়নি, এজন্য বুঝতে পারছে না। পরবর্তীতে উনি আরেকজন কবিরাজের কাছে যান এবং পুরো ঘটনা খুলে বলেন যে আসলে ঘটনাটা কী ছিল। তখন ওই কবিরাজ বলেন যে এই শ্মশানের কাছে একজন সন্ন্যাসী জিন আছে, তার কোনো পরিবার পরিজন নেই, মানে সে সাধনা করে এবং কোনো মানুষকে সে কখনো ক্ষতি করেছে, ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়েছে, এমন নজির পাওয়া যায় না। তুমি যেহেতু ওই দিন হঠাৎ করে তাকে দেখে ফেলেছিলে, সে খুব ক্ষিপ্ত হয়েছিল যে তাকে দেখে ফেললো, কিন্তু তুমি ওই যে বলেছিল যে গুরুজি নমস্কার, এই কারণে সে আসলে তোমাকে কিছু বলেনি, সোজা চলে গিয়েছে, আর তোমার প্রতি একটা সিম্প্যাথি কাজ করেছিল। কিন্তু ওই রাত্রে যেদিন তুমি বিপদে পড়েছিলে, ওই দিন সত্যি সত্যি কিছু পিশাচ শ্রেণীর জিনের নজর তোমার দিকে পড়ে যায়। আর ওই বিষয়টি ওই সন্ন্যাসী জিন সে বুঝতে পেরেছিল, এই জন্য তোমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে এবং তাকে দেখেই মূলত ওই পিশাচ জিনগুলো ভয়ে দৌড়ে চলে যায়। কারণ ওই সন্ন্যাসী জিন অনেক শক্তিশালী জিন ছিল, ওকে দেখেই নর্মাল পিশাচ জিনরা খুব ভয় পেত, মানে সে ভালো জিন ছিল আর কি। তো কিন্তু হিন্দু ধর্মাবলম্বী জিন ছিল। আর ওই জিনটি নাকি এখনো আছে, কিন্তু এখন আর সচরাচর মানুষের সামনে দেখা দেয় না। আর শ্রীবাস দাস দাদু যিনি, উনি এখনো জীবিত আছেন, শতবর্ষী একজন বৃদ্ধ, তবে উনি এখন আর ভেলাবাড়িয়া গ্রামে থাকেন না। সৌমিত্র রায় জানিয়েছে যে উনি বেশি বয়স হয়ে গিয়েছে, তো এই জন্য আত্মীয় স্বজনের কাছে চলে গিয়েছেন, উনি এখন আর এই গ্রামে থাকেন না।
তো ভাইয়া এটি ছিল ঘটনা। তবে একটি বিষয়, সেটা আমি পরে সৌমিত্র রয়ের সাথে আলোচনা করলাম, সেটি হচ্ছে যে এই যে ভাইয়া, যে আসলে মানুষের মানে সম্ভাষণ বা বিনয়ের সাথে কাউকে ডাকা, ওই জিনকে উনি প্রথমে তো মানুষই ভেবেছিলেন, বা ভয়ের কারণেই হোক বলেছেন গুরুজি নমস্কার। এই যে মানুষের প্রতি মানুষের যে একটা সম্ভাষণ বা ভালোবাসার ডাক, এটার কারণেও কিন্তু অনেক সময় একটা আত্মার বন্ধন সৃষ্টি হয়ে যায়, যেটি কিন্তু ওই ভয়ানক ওই জিনটির মনেও একটি দয়ার উদ্রেক করেছিল। তো এই ঘটনা থেকে আমি মোটামুটি এটাই একটা শিক্ষা পেয়েছি আর কি। এটাই ছিল ভাইয়া ফার্স্ট। চমৎকার, আসলে খুব অন্যরকম ঘটনা। এবং এই যার ঘটনা আপনি বললেন গত 2 সপ্তাহে, ইনি আসলে খুব চমৎকার ঘটনা বলেন। আসলে আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। মোহাম্মদ আলিফ, ঢাকার পশ্চিম ধানমন্ডি থেকে। জি, ঘটনায় শুনি। তো ঘটনা হচ্ছে আমার লাইফের ফার্স্ট যে আমার সাথে ঘটে যাওয়া আর কি, যেটা আমি দেখছি নিজের চোখে, সেটা শেয়ার করতেছি। তো ঘটনাটা 2010 সালের। তখন আমার বয়স প্রায় 13 কি 14 এরকম হবে, অনেক ছোট। তো যখন আমি মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসায় যখন পড়তাম, তো লাইফের ফার্স্ট মানে যেটা আমার সাথে হয় আর কি। তো মাদ্রাসার বর্ণনা দিয়ে আমি আগে, আমাদের মাদ্রাসাটা ছিল মানে একটা গলির ভিতরে, আমি জায়গাটার নাম উল্লেখ করতেছি না, একটা গলির ভিতরে ছিল মাদ্রাসাটা। মাদ্রাসার পাশে একটা বাগান বাড়ি, আর আশেপাশে বিল্ডিং, 5 তলা মাদ্রাসা, 5 তলা বিল্ডিং, নিচতলা ছিল আমাদের মাদ্রাসা। তো আমাদের মাদ্রাসার যে মানে প্রিন্সিপাল সে একজন খুব ভালো আলেম মানুষ, তার ফুল ফ্যামিলি তারা আলেম। তো ঘটনাটা যেখানে হয়েছে, যে আমাদের যে মাদ্রাসার প্রিন্সিপাল, তার ছোট ভাই একটা মানে মেয়ে আছে, তার সাথে মানে ওখান থেকে আমার লাইফ আর কি মানে সব দেখা শুরু আর কি। তো তার মেয়ে একদিন মানে রাতে ঘুমাইতেছে, ঘুমানোর পরে তো ইলেকট্রিসিটি চলে গেছে, তো খুব গরম লাগতেছে। তো এমনি যেহেতু মানে ওটা একটু চিপা টাইপের ছিল, তো জানলা দরজা বন্ধ ছিল। তো হঠাৎ বুঝতেছে যে মানে একটা খুবই বাতাস আসতেছে ওর রুমে। তো বাতাস আসতে হঠাৎ চোখ খুলে দেখে যে ওর খাটটা একেবারে সিলিং ফ্যানের সাথে। তো এটা দেখে ও চিৎকার করার পর উঠে বসার পর সাথে সাথে খাটটা নিচে পড়ে গেল। তো এটা দেখার পর সাথে সাথে রুম থেকে বের হয়ে গেছে। রুম থেকে বের হয়ে যাওয়ার পর এটা ওর আব্বা আম্মুকে বলতেছে যে আমি এরকম দেখছি। তো এটা হওয়ার পরে ওর আব্বা আম্মুকে একটা প্রসিদ্ধ হুজুরের কাছে নিয়ে যান। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তো হুজুর ওকে কিছু পানি পড়া দেন, তাবিজ দেন, এবং তাবিজ দেওয়ার পর তো ওকে মানে প্রোটেক্ট করার জন্য ওর সাথে একটা জিন দিয়ে দেন। তো জিনটা মানে সাহাবী জিন ছিল, খুবই ভালো জিন, সাহাবী জিন ছিল। তো ওই জিনটাকে ওকে প্রোটেক্ট করার জন্য জিনটাকে ওর সাথে দিয়ে দেন। তো এরকম করতে করতে মানে ও খুব পাগলামি করে। তারপর হুজুরটা বললো যে আসলে মানে জিজ্ঞেস করছে আসলে কেন ওর সাথে হয়েছে। তো ওই হুজুরটা বলছে যে আসলে ওর উপর জিন চালান করা হয়েছিল, ওকে বান মারছে, তো এই কারণে ওর উপর মানে ওকে আমি প্রোটেক্ট করার জন্য একটা জিন দিয়ে দিচ্ছি, খুব ভালো জিন। তো ওই জিনটা যেভাবে বলবে আপনারা সেভাবে চলবেন। তো ওইরকমই আমরা এই ঘটনা শোনার পরে আমরা 2 দিন যাবত মাদ্রাসার ছাত্ররা আমরা খুবই ভীত ছিলাম, খুবই ভয়ে ছিলাম। আমাদের তো ঘুম, খাওয়া দাওয়া অনেক সবকিছু টোটালি অফ ছিল। কেন আপনাদের তা ছিল কেন? আমরা শোনার পরে, কারণ তারা থাকতো আমাদের মাদ্রাসা নিচতলা, তারা থাকতো দোতলা। আচ্ছা, তো এই জন্য আমাদের ভিতরটা ভয়টা কাজ করছিল। তো দ্বিতীয় দিন তার পরের দিন রাত্রে আমাদের আবার মাদ্রাসাটা বারান্দা ছিল, বারান্দায় আমরা পড়তাম না যদিও, কিন্তু তারপর আমরা ওখানে খেলতাম বা ওইখানে আমাদের অনেক কিছুই করতাম। তারপর আমরা সেটা যেতাম না, কারণ বাগান বাড়ি ছিল, আমরা একটু ভয় পাইতাম, কারণ ওখানে অনেক কিছু দেখছে, আমরাও শুনছি। তো ওই কারণে আমরা বারান্দায় রাতে আমরা যেতাম না, দিনের বেলা যা করার করতাম। তো একদিন রাত 12টার পরে দেখতেছি যে আমাদের ওই প্রিন্সিপাল হুজুর আর তার ছোট ভাই, সে একজন মুফতি সাহেব, খুব ভালো মানুষ, তারা 2 জন বসে বসে কথা বলতেছে। তো কথা বলতেছে পাশে একটা কলসি। তো আমরা বললাম যে এত রাতে তারা কলসি দিয়ে কি করে। আমরা আবার মাদ্রাসায় মানে যে আমাদের যে রুমে শুইতাম, ওই রুমে জানলা দিয়ে আমরা ফাঁক দিয়ে দেখতেছিলাম। হঠাৎ দেখলাম যে তারা কথা বলতেছে, কিছু দোয়া দুধ পড়তেছে, হাতে একটা কাগজ আর জাফরান কালি, একটা লাল কালি কলম।
তো সে দেখলাম যে কারণ সময় ছোট, অত কিছু বুঝতাম না আরবি, তো সে দেখলাম যে আরবিতে কিছু সংখ্যা সে লিখতেছে, কাগজে লিখতেছে আর ক্রস চিহ্ন দিয়ে দাগ দিতেছে লাল কালি দিয়ে। আর দাগ দেওয়ার সাথে সাথে কলসিটা আপনা আপনি মাটি থেকে 1 বিঘা উপরে আপনা আপনি শূন্যে কলসিটা উঠে কলসিটা ঘুরতেছে। আমি এরকম জিনিস শুনেছি, আপনি নিজের চোখে দেখেছেন? যে অবশ্যই কলসিটা রাসেল ভাই, একেবারে আমার চোখে এখনো ভাসতেছে রাসেল ভাই। আমি মানে কিভাবে দেখছিলাম এটা, যে কলসিটা আপনা আপনি যে মাটি থেকে 1 বিঘা উপরে উঠে কলসিটা আপনা আপনি ঘুরতেছে, একটা শব্দ হইতেছে, এমন শব্দ যে একটা কলসি যখন মানে একটা জায়গায় ঘষা খায়, মানে কলসিটা ঘুরতেছে, যদি কলসিটা কোনো জায়গায় ঘষা খাইতো তাহলে যে সাউন্ডটা হইতো হুম। ঠিক ওই রকম একটা শব্দ হইতেছে রাসেল ভাই। একেবারে নিজের চোখে দেখতেছি প্লাস কানেও শুনতেছি। হুম হুম। তো এইটা দেখার পর তো রাসেল ভাই আমরা মানে হয়তো ওই সময় আমরা মানে বুঝতাম যে আসলে তো চোখে কখনো জাদু দেখি নাই, তো আমরা কি আসলে জাদুই দেখতেছি নাকি, মানে আমরা ওই সময় ভয়ও পাইতেছি না, আবার খুব ইন্টারেস্টিংও ছিলাম যে আসলে এটা কি দেখতেছি আমরা। হুম হুম। পরে আমরা একসাথে যারা দেখতেছিলাম এগুলো, আমরা বললাম কি আমরা যা দেখছি, মানে আমি যে দেখতেছি তাই দেখতেছিস, আমি তাই দেখতেছি, কলসিটা ঘুরতেছে। তো এরকম একটা সংখ্যা দেখলাম যে লিখতেছে আর ক্রস দিতেছে, কতক্ষণ পর কলসিটা মাটির থেকে উপরে উঠে ঘুরতেছে, এরকম এরকম একটা শব্দ হইতেছে, আবার আস্তে করে নিচে নেমে যেতেছে। ওকে। হুম। হুম। তারপরে আমরা কিছু বুঝতে পারিনি। তারপর আমরা 2 দিন যাবত আমাদের টোটালি সবকিছু অফ ছিল। পরে কি সব ঠিক হয়ে গিয়েছিল? তারপর আমাদের হুজুর বলছিল যে আমাদেরকে যে আসলে ওই দিন যা হয়েছিল তোমরা দেখছো, আসলে এটা হচ্ছে যে ওর উপর জিন চালান করা হয়েছিল। হুম। তো জিন চালান করা হয়েছিল ওর উপর। তো এটা করার কারণ একটা সংখ্যা দিছে, যে একটা লিমিটের মধ্যে একটা সংখ্যা দিছে, ওই সংখ্যা অনুযায়ী মানে একটা দোয়া পরে ফু দিছে যে যতগুলা এই সংখ্যার মধ্যে যতগুলা জিন আটকা পড়বে ততগুলা জিনই ওই ক্রস দেওয়ার সাথে সাথে কলসিটা যখন ঘুরে তখন ভিতরে গিয়ে জিনগুলা মরে যায় আর কি, মানে মেরে ফেলে আর কি। ওকে। যেসব জিনগুলাকে চালান করা হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মুকুট বলছি বরিশাল থেকে। দূরত্ব এবং ব্যস্ততার কারণে আমার ঘটনাটা স্টুডিওতে এসে বলা সম্ভব হচ্ছে না, তাই আপনাকে রেকর্ড করে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে শ্রোতাদেরকে শোনাবেন আশা করি। আমি ঘটনায় চলে যাই। মূল ঘটনা বলার আগে আমার বাসার একটু বর্ণনা দেওয়া জরুরি। আমার বাসাটা হচ্ছে যে জায়গাটায়, এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। মূলত জানা যায় এইখানটায় কুমার বাড়ি ছিল। কুমার মানে হচ্ছে যারা আসলে হাড়ি পাতিল তৈরি করে, তারাই ওইখানে তারা কালী পুজো করতে, এরকম একটা স্পেস ছিল। আমার যে বাড়িটা ওটার ভিতরে কালী মন্দির ছিল, এইভাবে শোনা যায়। এই বাড়িটাকে নিয়ে অনেক ঘটনা ঘটতো, এখনো ঘটে। তো আমি ওই ঘটনাগুলো পর্যায়ক্রমে পরে বলবো। এই ঘটনাগুলোর সাথে আমার ফ্যামিলির যারা মেম্বার আছে তাদের সাথেও পর্যায়ক্রমে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। আমি ওই ঘটনাগুলো না বলে আমি আমার ঘটনাটা বলতে চাচ্ছি আজকে। আমার ছোট ভাইয়ের সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে, আমি এই ব্যাপারটাকে খুব লাইটলি নিতাম। তো এক পর্যায়ে যেদিনটা আমার সাথে কিছু ঘটলো, ঠিক ওই দিনকার সকালে আমার ছোট ভাই আমাকে হঠাৎ করে এসে, আমি আমার রুমে ছিলাম, আমার ছোট ভাই আমাকে হঠাৎ করে রুমে এসে বলতেছে, তুমি যে মজা করো, তুমি যে এইভাবে আমাদেরকে হাসো, তোমাকে পেলে কিন্তু ছাড়বে না। আমি স্বাভাবিকভাবে ওর ব্যাপারটাকে খুব হালকা করে নিলাম। ঘটনাটা সেদিন রাতেরই। আমার মামা বিদেশ থেকে আমাদের জন্য একটি ডিভিডি নিয়ে আসে। তো আমরা প্রচুর ডিভিডি দিয়ে মুভি টুভি দেখতাম প্রথম। তো এটার কারণে দেখা গেছে যে আম্মু খুব বকাঝকা করতো আমাদের পড়ালেখা ডিস্টার্ব হওয়ার জন্য। তো ওই দিনকার রাতে আম্মু অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে যায়, কারণ হচ্ছে ওই দিনকার রাতে একটা বন্যার মতো এরকম হয়। তো আম্মু বাসায় আসতে আসতে প্রায় 9টা 9:30 বেজে যায়। আমার আম্মু আসার পরে দেখে যে আমরা ডিভিডিতে মুভি দেখতেছি। তো আম্মু খুব রেগে যায়, রেগে যাওয়ার কারণে আম্মু মানে খুব বকাঝকা করে এবং বলে যে এখনই তুমি তোমার নানু বাসায় গিয়ে ডিভিডিটা দিয়ে। তো খুব বকাঝকা করার কারণে আমরা করি যে হ্যাঁ ডিভিডিটা দিয়ে আসবো। তো আমার নানু বাসায় যেতে হলে মেইন রাস্তা দিয়ে যাওয়া যায়, আবার আরো একটি রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে আপনার হিন্দু বাড়ির ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে যাওয়া যায় একটা রাস্তা দিয়ে। তো জঙ্গলের ভিতরের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা সচরাচর নানু বাসায় গেলে ওই রাস্তাটা দিয়ে যেতাম। তো রাস্তাটা হচ্ছে এমন যে প্রত্যেকটা ক্যারিং বনের রাস্তা, তো প্রত্যেকটা ইট আমরা চিনি, এরকম একটা অবস্থা। আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি ওই রাস্তাটা দিয়ে যাব। তো যেহেতু রাত হয়ে গেছে, আমি করলাম কি আমার ছোট ভাইয়ের সাইকেলটা নিলাম।
যে সাইকেলটা নিয়ে যাবো। তো রওনা করে নিলাম, পিঠে ব্যাগের ভিতরে ডিভিডি আর হচ্ছে সাইকেলে রওনা করে দিচ্ছে। যে রোডটা দিয়ে মূলত মেইন রোডটা দিয়ে যে রোডটা চলে গেছে, ওই রাস্তাটার ভিতরে আমি যখন ঢুকবো তখনই আমার অনুভব হলো খুব দ্রুত কিছু একটা আমার পাশ থেকে বের হয়ে যাচ্ছে। তো আমি কিছু মনে করলাম না, আমি মনে করলাম যে কিছু একটা গেছে হয়তো, আমি ওদিকে অত খেয়াল করলাম না। যেহেতু বৃষ্টি হয়েছে, রাত প্রায় অনেক হয়ে গেছে, সব জায়গাটা নীরব ছিল। রাস্তাটার একটা পর্যায়ে গিয়ে একটা বাগান, মানে হচ্ছে একটা বন, এরকম একটা জঙ্গলের মতো জায়গা আসে। ওইখান থেকে আমি যখন সাইকেল নিয়ে ক্রস করছি তখন আমি শুনতে পাচ্ছি যে সামনে অন্ধকারের মধ্যে 3-4 জন কথা বলতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমি যখন ওইখানটা থেকে ক্রস করছি তখন হঠাৎ করে মনে হলো কেউ একজন লাফ দিয়ে আমার সাইকেলের পিছনের কেরিয়ারে বসে গেছে। খুব জোরে ঝাঁকুনি লাগে সাইকেলে। লাগার পরেই আমি অনুভব করতে থাকি, যারা সাইকেল চালিয়েছেন তারা জানলেন যে ডাবলিং কিংবা 2 জন নিয়ে যদি সাইকেল চালানো হয় তাহলে সাইকেলটা যেভাবে ভারী হয়েছে ওইভাবে ভারী হয়ে গেছে। আমি মনে করলাম যে কি হলো, চিন্তা করতে করতেই আরো সাথে সাথে খেয়াল করলাম রাস্তাটা ঠিক পাশেই একটা পুকুর ছিল। কোনোভাবে পিছন থেকে যদি কেউ সাইকেলে বসা অবস্থা তার সাইকেলটাকে নাড়ায় তাহলে অনুভব করা যায় যে চালায়, সে অনুভব করতে পারে যে সাইকেলটা নড়তেছে। আমি অনুভব করলাম পিছন থেকে কেউ চাচ্ছে সাইকেলটাকে পুকুরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি শক্ত করে হ্যান্ডেলটাকে ধরলাম, ধরে চিন্তা করলাম যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাটা পিছল হয়ে গেছে, তো এই জন্য যে আমাকে আরেকটু শক্তভাবে হ্যান্ডেলটা ধরতে হবে এবং আস্তে আস্তে যেতে হবে। তো ওইখান থেকে ক্রস করে যাওয়ার পরে কিছু দূরেই ওই রাস্তাটা একটা জায়গা আছে যেখানটায় কিছু পানি জমে এবং ভালোভাবেই পানি জমে, কিন্তু রাস্তাটা পরিচিত হওয়ার কারণে আমি বুঝতে পারি যে কোথা থেকে যেতে হবে। মৃদু আলো, হঠাৎ করে আমি অনুভব করলাম যে সাইকেলটা একটা গর্তের ভিতরে পড়ে গেছে। তো সাথে সাথে এইটাও চিন্তা করলাম যে এই রাস্তায় এত বড় গর্ত যে আমার সামনের চাকার প্রায় অর্ধেক রাস্তার ভিতরে ঢুকে গেছে, এরকম একটা অবস্থা। তো খুব বাজে অবস্থা, এরকম যে এই রাস্তার মধ্যে এই গর্ত কখনো তো আমি দেখি না। আমি করছি কি, সাইকেল থেকে আর না নেমে আমি হ্যান্ডেল দিয়ে জাগিয়ে সাইকেলটাকে আবার রাস্তার উপরে উঠলাম। এরপরে আবার যখন পরের প্যাডেল দেওয়ার চেষ্টা করলাম তখন মনে হলো যে সামনের চাকায় কেউ সজোরে লাফি দিচ্ছে কিংবা হচ্ছে কেউ কোন একটা বড় একটা বাড়ি দিচ্ছে, এরকম দেওয়ার পরে আমি আবার পানিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এবারও আমি ওইভাবে কিছু চিন্তা করি না, আমি চিন্তা করতেছি কি হচ্ছে আমার সাথে। আবারও চিন্তা করলাম, আবারও শক্ত করে হ্যান্ডেলটা ধরে আমি আবারও সাইকেলের প্যাডেল দেওয়ার চেষ্টা করলাম। এর পাশেই একটা বড় রেঞ্চি গাছ ছিল, আমি এবার সরাসরি এই গাছের সাথে গিয়ে বাড়ি খেলাম। আমি তখনও বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ করে মাথা আসলো যে অনেকদিন পর সাইকেল চালাচ্ছি, তাই এরকম হচ্ছে, সাবধানে যেতে হবে। এতটুকু করার পরে আমি আবার যখন প্যাডেল দেওয়া শুরু করলাম, প্যাডেল দিতে দিতে আমি কিছু দূর যাওয়ার পরে আবার ঠিক হঠাৎ করে মনে হলো আমার সামনে থেকে ঠিক রাস্তার এপার ওপার কিছু একটা কালো মতো দৌড়ে বের হয়ে গেল। এবারও ভয় পেলাম না, চিন্তা করলাম কোনো বিড়াল ছিড়াল হয়তো বা কিছু একটা পাস করে গেছে। এটা চিন্তা করতে করতে কিছু দূর পরে আমি যখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছি ঠিক দেখতে পেলাম সামনে ল্যাম্প পোস্টের সাথে একটা লাইট মৃদু আলো দিচ্ছে। ঠিক পোস্ট থেকে একটু দূরে একটা বাচ্চা, বয়স হবে 5-6 বছর, শর্ট প্যান্ট পরা, রাস্তা পার হচ্ছে। তা আমি চিন্তা করলাম এত রাতে বাচ্চা, আমার চিন্তা করলাম আসতেই পারে, থাকতেই পারে, হয়তো বা পাশে বাসা বাড়ির কোনো একটা বাচ্চা। আমি চিন্তা করলাম যেহেতু পিছনে আমার সাথে অনেকবার আমি সাইকেল থেকে পড়ে চলে গেছি, তো এই বাচ্চার সাথে যেন আমার সাইকেলটা না লাগে। তো আমি সেই জন্য সজোরে ব্রেক দিচ্ছিলাম যে ওর কাছ থেকে প্রায় 3-4 ফিট দূরত্বে আমি যে সাইকেলটা ব্রেক দিতে পারি এরকম। এবং ও আমাকে দেখছে আর রাস্তাটা পার হচ্ছে, দেখছে রাস্তাটা পার হচ্ছে, হতে হতে ও খুব আস্তে আস্তে মাঝ রাস্তা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেল আমার দিকে এবং আমার দিকে তাকিয়েছিল। আমি ওর থেকে 3-4 ফিট দূরে সাইকেলটাকে ব্রেক করি। রাসেল ভাই, এরপরে যা হয়েছে এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি ওর সামনে সাইকেল ব্রেক করার পর চোখের পলকের সাথে দেখি বাচ্চাটা নাই, সজোরে বুকের ভিতরে লাগে। বুঝতে পারলাম না কি হয়েছে। এখন পিছনের ব্যাপারগুলো আমার কাছে আরো ভয়ের মনে হচ্ছিল। 3-4 সেকেন্ড একই জায়গায় দাঁড়িয়েছিলাম। এরপরে শরীরের যত জোর আছে অতখানি জোরে সাইকেলটাকে চালিয়ে কোনোভাবে নানুর বাসায় পৌঁছালাম। নানুর বাসায় নানু ছিল, নানুকে ডিভিডিটা দিলাম, দিয়ে বললাম আমি চলে যাচ্ছি। নানু বললো দাঁড়া, তোর কিছু একটা হয়েছে, তুই দাঁড়া। আমি বললাম আমার কিছু হয় নাই।
তো নানু বললো যে না, আমার কাছে পড়া পানি আছে, হয়তো তুই ভয়টাই পাইছো, তুই পানি খেয়ে যা। পানি খেয়ে খাওয়ার পরে আমাকে নানু বললো তুই আজকে আমার বাসায় থাক, তোর যেতে হবে না। আমি বললাম না, আমি বাসায় যাবো, কারণ রাসেল ভাই আমার জানতে হবে আমার সাথে পিছনে কি হয়েছে, আমার জানার ইচ্ছা ছিল। আমি নানুর বাসা থেকে বের হয়ে আমি আবার ওই রোডটার সামনে এসে সাইকেল নিয়ে দাঁড়িয়েছি। এবার আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি আবার এই রাস্তাটা দিয়েই বাসায় যাব। ঠিক পরক্ষণেই চিন্তা করলাম রাসেল ভাই যে যদি আমার সাথে যা হয়েছে এই ব্যাপারগুলো যদি আমার মনের ভ্রান্ত ধারণা হয়, তাহলে আমি ভয়ের কারণে এখান থেকে যেতে পারবো না। আর যদি ব্যাপারগুলো সত্যি হয়ে থাকে, তাহলে এখান থেকে যাওয়ার সময় ওর জন্য আরো একটা সুযোগ আমাকে ক্ষতি করার। আর সাহস করতে পারলাম না। মেন রোড থেকে বাসায় বেরোর পথেই আমার এক এলাকার হুজুর আছে, ওনার বাসায় গেলাম। যাওয়ার পরে ঘটনাটা খুলে বললাম, পরে উনি আমাকে বললো যে ভালো হয়েছে তোমার সাইকেলটা থেকে তুমি নামোনি, আসলে সাইকেলটা তোমার কাছ থেকে আলাদা করতে চেয়েছে, যদি পারতে তাহলে খারাপ কিছু হইলেও হইতে পারতো। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু হয়নি তো বাসায় চলে যাও। এমনই কিছু পড়া পানি ঠানি দিল, আবার খেয়ে বাসায় চলে গেলাম। সবাইকে ব্যাপারটা বললাম, বলার পরে সবাই ওরকম ভাবে স্বাভাবিক ভাবে বললো যে রাতে মাছ টাছ খেও না, কেন বসে যান না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আসলে ভাই যেটা, সেটা হচ্ছে আমি সবার আগে আমার ছোট ভাইয়ের কাছে গেছি। ছোট ভাইয়ের কাছে যে বলছি যে তুমি আজকে সকালে আমাকে যে বললা যে আমাকে পাইলে ছাড়বে না, এটা কেন বললা? অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, আমার ছোট ভাই তার সকল স্বীকারোক্তি দিল যে আমি সকালে তোমার সাথে কথাই বলি নাই। রাসেল ভাই, আমি এই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি যে কেন আমার সাথে এরকম হলো, কি কারণে হলো। এরপরেও আমার সাথে অনেক ব্যাপার ঘটছে, পর্যায়ক্রমে আরো রেকর্ড করে পাঠাবো ইনশাল্লাহ। আশা করি ভালো লাগবে আপনার। আর যদি এটা ভালো লাগে তাহলে দর্শকদের শোনাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শেখ মোহাম্মদ ফুয়াদ। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মুন্সিবাড়ি দেবগ্রামে। এই ঘটনাটি খুবই স্পর্শকাতর একটি ঘটনা। এই ঘটনার সাথে দুটো পরিবার সংযুক্ত রয়েছে। এই যে ফুয়াদ ভাই শুধু ওনার ঠিকানাটা প্রকাশ করতে বলেছেন, এছাড়া অন্য জিনিসগুলো বলছি না। আর শফিক নামে একজনের নাম ব্যবহার করছি। নামটা ছদ্মনাম ব্যবহার করলেও ওনার মূল নামের খুব কাছাকাছি আমি ছদ্মনামটা ব্যবহার করছি। তো উনি বাংলাদেশের রিনাউন্ড একটি বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছিলেন। সময়টা কিন্তু বেশি দিন আগের না, 1 বছর হবে বা তার কিছু সময় আগে হবে। একদম রিসেন্ট ঘটনাই বলতে হবে যদি আমি অন্যান্য ভৌতিক ঘটনার সময়ের সাথে তুলনা করতে চাই। উনি যখন বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে ভর্তি হন, প্রথম বছর পার করে দ্বিতীয় বর্ষে অর্থাৎ সেকেন্ড ইয়ার উনি উঠেছেন। তো একই বিশ্ববিদ্যালয়ে রসায়ন সাবজেক্টে অধ্যয়নরত আরেকটি মেয়েকে উনি পছন্দ করেন। তো ওনার যেই এলাকা, ওই এলাকাতে ওই মেয়েটারও বাড়ি ছিল, যার কারণে যখন জেনেছেন যে মেয়ের বাড়িটা ওখানে, আরো বেশি করে উনি এই বিষয়টাতে আগ্রহ প্রকাশ করেছেন। ওই মেয়েটার সাথে উনি কথা বলার চেষ্টা করতেন। তবে ওই মেয়েটা এই বিষয়গুলো খুব ভালোভাবে নেয় নাই। সে এটাকে বিরক্ত হিসাবেই নিয়েছে, কেননা মেয়েটা একটু অন্যরকম ছিল। অন্যরকম এই কারণে বলছি যে এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেকের কাছেই স্মার্টফোন আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক আইডি, এগুলো তো আছেই। কিন্তু এই মেয়েটার সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট ছিল না, আর সে মোবাইল ফোনটাও ওইভাবে ব্যবহার করতো না। তবে ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ যদি কোনো জিনিস থাকতো, সেটা তার আম্মুর ইমোতে সেটা আসতো, তার বন্ধু বান্ধবরা সেখানেই পাঠাতেন। সে শুধু ইমো অ্যাকাউন্ট ব্যবহার করত, যেটা তার মায়েরই নাম্বার। সে ইচ্ছাকৃতভাবেই মোবাইল ফোন বা এই টাইপের ডিভাইস থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করতেন। লেখাপড়ার দিকেই তার আগ্রহটা বেশি ছিল। তো এই যে শফিক ভাই যে ওনাকে এভাবে বারবার বিরক্ত করছেন, এটা উনি ভালোভাবে নেয় নাই। প্রথম দিকে চিন্তা করেছেন যে হয়তোবা
ইগনোর করলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, শফিক ভাই বারবার তাকে কথা বলার জন্য ইন্সপায়ার করেই যাচ্ছিলেন। মেয়েটা একটা পর্যায়ে বিরক্ত হয়ে তার পরিবারের সাথে কথা বলে। তার পরিবার এই শফিক ভাইয়ের পরিবারের সাথে কথা না বলে যে কাজটি করে বসে, সেটা হচ্ছে ওই মেয়েকে দিয়ে থানায় ইফটিজিং এর একটা মামলা করিয়ে বসায়। শফিক ভাই উনি বাড়িতে এসেছেন যখন, ওইভাবে সময়টা তো জানতেন, কারণ ওই মেয়েটাও জানতো যে শফিক ভাই কখন বাড়িতে যাবেন। এরপর ওইভাবে সময় করে হঠাৎ করে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এসে শফিক ভাইকে ধরে নিয়ে যায়। এখন শফিক ভাই যে ওই মেয়েটাকে এভাবে বিরক্ত করছেন বা তাকে উনি পছন্দ করে বারবার কথা বলার জন্য তাকে ডিস্টার্ব করছেন, এটা তো শফিক ভাইয়ের পরিবার জানতো না। তো ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশে। এটা জানার পর দ্রুত শফিক ভাইয়ের মা বাবা, আত্মীয় স্বজন এবং ওই শহরের মেয়রকেও উনি নিয়ে গেছেন, পৌর মেয়রকেও উনি নিয়ে গেছেন থানায়। তো থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ বলছে যে যেহেতু একটা কেস ফাইল হয়ে গেছে, ইফটিজিং এর মামলায় তাকে নিয়ে আসা হয়েছে, মামলার ধারা লেগে গেছে, এখন এটা তখনই সম্ভব যদি এই মেয়েটা মামলা তুলে নেয়। এখন শফিক ভাইয়ের যিনি বাবা, উনি বলছেন যে আমার ছেলে অসম্ভব, এটা করতেই পারে না। পরবর্তীতে ওই মেয়েটা বলছে যে হ্যাঁ সে এটা করেছে, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। তার ছেলেকে জিজ্ঞেস করছে তুই কি ওকে বিরক্ত করিস কিনা। তখন ছেলে বলছে ওকে আমি পছন্দ করি, ওকে আমি এই কারণে বারবার কথা বলার চেষ্টা করছি। এইটা যখন শফিক ভাইয়ের বাবা শুনছেন, তার তো লজ্জায় মাথা হেট হয়ে গেছে। তিনি ওইখানেই তার ছেলেকে বেদম পিটাতে শুরু করছেন। পিটানি দেখে পুলিশরাও গিয়ে বলছেন যে আর মারেন না, ওটা এইভাবে মারেন না, থানার ভিতরে বিষয়টা আসলে অন্যরকম ভাবে হয়ে যাবে, ছেলেকে শাসন করবেন। আমাদের তরফ থেকে আমরা এতটুকু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ওকে আমরা কোর্টে চালান করব না, বিশেষ আইনে তাকে কিছুদিন সংশোধনের জন্য কিভাবে রাখা যায় সেই ব্যবস্থাটা আমরা করব। তো কিছুদিন সংশোধনের জন্য পুলিশরা তাদের হেফাজতে রাখেন এবং এর মধ্যে ওই মেয়েটাও দেখলো যে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করলে তার ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরাও তাকে বিষয়টা আসলে ওইভাবে একসেপ্ট করবে না। তার এই বিষয়টা যে একই বিশ্ববিদ্যালয়ের একজন, তাকে এইভাবে মামলা দিলি, সে তো তোর আহামরি কোনো ক্ষতি করে নাই, কথা বলতে গেছিল বিরক্ত, একটা সময় ঠিক হয়ে যাইতো, হয়তো মামলা দিয়ে জেলে পাঠালে ছেলেটার জীবনটা তো নষ্ট হয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো ওই চিন্তা করে মেয়েটাও আর এই বিষয়টা নিয়ে আগায় নাই। এই বিষয়টা এখানে সমাপ্তি হয়ে যায়। কয়েকদিন পর শফিক ভাই উনি বের হয়ে আসেন। বের হয়ে আসার পর আসলে উনি তো একদম ট্রমাটাইজ হয়ে গেছেন যে এরকম একটা ব্যাপার ঘটবে। উনি এটা চিন্তাও করতে পারেন না যে ওই মেয়ে এইভাবে তাকে ইফটিজিং এর মামলা দিয়ে হ্যারাসমেন্ট করবে বা জেলে ঢুকাবে, এরকম তো আসলে উনি ভাবেন নাই। উনি চিন্তা করছেন একটা সময় হয়তো বা মেয়েটা তার প্রতি দুর্বল হয়ে পড়বে, এরকম চিন্তা করেছিলেন। তবে তার চিন্তার সম্পূর্ণ উল্টোটা হয়েছে। যখন উনি বের হয়ে আসেন, এরপর নাকি একবার ওই মেয়ের সাথে দেখা হয়েছিল তার চলার পথে। তখন উনি বলেছিলেন যে তোর জীবনটা আমি একদম শেষ করে দিব, যেমনটা তুই আমার সাথে করলি। আমি তোর এমন তো কোনো ক্ষতি করি নাই, তুই আমার সম্মান, আমার পরিবারের সম্মান ধুলায় মিশাই দিলি, দেখিস আমি তোরে কি করি। তো এরকমটা কিন্তু বলেছিল তিনি, উনি এটা বলেছেন এবং সেটা শুনেওছে, ওনার সাথে ওই মেয়ের সাথে থাকার লোকজন শুনেওছে। শফিক ভাই উনি যখন বাড়িতে ফেরত আসছেন, ফেরত আসার পর উনি তার মাকে বলেন যে আমার মানসিক অবস্থা ভালো না, আমি চট্টগ্রামে ঘুরতে যাব। তো চট্টগ্রামে ঘুরতে যাবি, ভালো কথা, কার সাথে যাবি? তো শফিক ভাইয়ের এক বন্ধু ছিল, তার বাড়িও চট্টগ্রাম, মানে ওই ইউনিভার্সিটির আর কি, তার সাথে ঘুরতে যাবে। তো শফিক ভাইয়ের মা শফিক ভাইকে 20,000 টাকা দিয়েছেন যেন ভালো করে সুন্দর করে ঘুরে আসতে পারে। আর শফিক ভাইয়ের পরিবারও কিন্তু ওই এলাকার বেশ ধনী একটি পরিবার। ওই এলাকায় যদি 5 জন ধনী ব্যক্তির কথা চিন্তা করা হয়, শফিক ভাইয়ের বাবার নাম আসবে সেখানে। আবার ওই মেয়ের পরিবারও বেশ সম্ভ্রান্ত পরিবার, তারা অতটা ধনী না হলেও বেশ সম্ভ্রান্ত পরিবারই বলতে হবে, কেউ কোনো দিক থেকে কম যায় না। শফিক ভাই কি করেছেন, উনি চট্টগ্রাম চলে গিয়েছেন। চট্টগ্রামে যাওয়ার পর ওই যেই বন্ধুটা, ওই বন্ধুটা তাকে এক তান্ত্রিকের সাথে পরিচয় করায় দেয়।
ওই বন্ধুর সাথে আগেই তার সাথে কথা হয়ে গিয়েছিল যে চট্টগ্রামে গিয়ে উনি কি করবেন। তো ওই তান্ত্রিকের কাছে যখন শফিক ভাই গিয়েছেন, যাওয়ার পর ওই তান্ত্রিকের সাথে কথা হয়েছে। তান্ত্রিক বলেছে ঠিক আছে, ওই মেয়েকে তুমি কি ধরনের ক্ষতি করতে চাও? তখন নাকি শফিক ভাই বলেছিলেন, ওকে আমি জানে মেরে ফেলতে চাই, ও জীবিত থাকবে, হেঁটে চলে বেড়াবে, এটা আমি দেখতে পারবো না। ও যেই কাজটা করছে এটা সহজভাবে সমাধান না করে ও ভয়ঙ্কর একটা পদ্ধতি অবলম্বন করছে। আমি কোনোভাবেই ওর বেঁচে থাকা দেখতে পারবো না। আমি মেরে ফেললে থানা পুলিশ হবে, ঝামেলা হবে। এই জন্য আমি এসব ঝামেলায় যাব না, আপনার কাছে আসছি, আপনি এটা সমাধান করেন। তখন ওই তান্ত্রিক বলেছে ঠিক আছে, ওই মেয়ের একটা ছবি দাও। ছবি ম্যানেজ করা কিন্তু কোনো ব্যাপার ছিল না, কারণ হচ্ছে ওই মেয়ে বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়তো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামগুলোতে তার ছবি ছিল। সে ফেসবুক ইউজ না করলেও তার ছবি কিন্তু তার যে ক্লাসমেট বা তার যেই বন্ধু বান্ধব, তারপরে বিশ্ববিদ্যালয়ের বড় বড় যে প্রোগ্রামগুলোতে হয়েছে সেখানে সে কোথাও বসে আছে, এরকম ছবি কিন্তু পাওয়া খুব একটা কঠিন ব্যাপার ছিল না। তার ক্লাসমেটদের কাছ থেকেই হোয়াটসঅ্যাপে ছবিটা নিয়ে নিয়েছে। আর ছবি এটা তো যারা দিয়েছে তারা তো ওরকম চিন্তা ভাবনা করে দেয় নাই। ছবি তো এটা অ্যাভেলেবল একটা জিনিস, এটা তো এমনটা না যে ওই মেয়ের ছবি কোথাও ছিল না। ওই তান্ত্রিক ছবি চেয়েছে এবং বলেছে 10,000 টাকা দিতে হবে, আর এক দামে একটি কালো খাসি কিনে দিতে হবে। এটাই করা হয়। ওই যে 20,000 টাকা নিয়ে গিয়েছিল শফিক ভাই, ওখান থেকে 10,000 টাকা ওই তান্ত্রিককে দেয়। খাসি কিনতে গিয়ে টাকা শর্ট পড়লে তার বন্ধুর কাছ থেকে ধার নেয়। এরপর তান্ত্রিককে বলে আপনি কিভাবে কাজ করবেন এটা আমাকে একটু বলেন। তান্ত্রিক বলে যে কিভাবে কাজ করব সেটা তো আমি তোমাকে বলবো না, তুমি দেখবে কাজ হয়েছে কি হয় নাই, এরপরে এসে আমার সাথে কথা বলবা। যাও, আমি কি করব কিভাবে কাজ করব এটা কোনো ব্যাখ্যা আমি তোমাকে দেব না। তো শফিক ভাই ওখান থেকে চলে আসেন। তবে মাঝখানে কয়েকদিন উনি ছিলেন, ওই বন্ধুর সাথে একটু ঘোরাফেরা করেছেন, ফোন দিয়ে বাসা থেকেও টাকা নিয়েছেন। ওই যে যেই ধারের টাকাটা তো শোধ দিতে হবে এই জন্য। তো উনি বাসায় বেশ কয়েকদিন, হয়তো বা 1 সপ্তাহ 10 দিন পরে বাসায় ফেরত আসছেন। বেশ প্রফুল্ল চিত্তে উনি ফেরত আসছেন। তো ফেরত আসার পর ওই মেয়ের এক বান্ধবী আছে, আমি বান্ধবীর নামটা বলছি না যেহেতু একই ডিপার্টমেন্টে এখনো সেই মেয়ে লেখাপড়া করছে, এই জন্য আমি বলছি না। যদিও বা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি সেই নামটাও আমাদেরকে বলেছেন। তো তার কাছে খবর নিয়েছে যে কি খোঁজ খবর, বলে যে না, ও তো ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন ধরে আসতেছে না, 5-6 দিন ধরে তো ওকে দেখি না, ও বাড়িতে আছে শুনছি। বাড়িতে যেহেতু আছে শুনছে, তখন ওই মেয়ের বাড়ির আশেপাশে থাকে এমন কোন লোকের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে যে ওই মেয়েটা এখন কি করে। তখন একজন লোকের মাধ্যমে, বিশেষ করে মহিলা একজন, ওই মেয়ের সম্পর্কে আত্মীয় হন আর কি, তার কাছ থেকে কিছু তথ্য জানেন। এতটুকুই জানেন যে ওই মেয়েটা নাকি অসুস্থ, এই জন্য সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তো এটা শোনার পর মোটামুটি উনি একটু আশ্বস্ত হন যে কাজ মনে হয় হচ্ছে। উনি বেশ প্রফুল্ল চিত্তেই আছেন যে কাজ হচ্ছে, মেয়েটা অসুস্থ যেহেতু, সুতরাং তান্ত্রিক তার কাজটা ঠিকঠাক মতোই করছে। এর কয়েকদিন পর উনি আবারও খোঁজ নেন যে ঘটনাটা কি, কতদূর কাজ গেল। এরপর উনি যখন তথ্য নিয়েছেন কোনো মাধ্যম দিয়ে, এরপর ভয়ঙ্কর কিছু কথা উনি শুনতে পান। উনি জানতে পারেন যে বেশ কয়েকদিন ধরে ওই মেয়ের সাথে বেশ ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটছে। এক রাত্রে তাকে ঘরে পাওয়া যাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল। তাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা কবরস্থানে, 2টা জোড়া কবরের মাঝখানে সে শুয়েছিল। পুরো বৃষ্টির পানি তার শরীরের উপর পড়ছে। ওই অবস্থায় তাকে ধরে বাসায় নিয়ে আসা হয়। তার আচার আচরণে অনেক পরিবর্তন হয়েছে, তার সাথে যেন কথা বলে। তার ঘরের ভেতরে 2 জন মানুষের কথার আওয়াজ শোনা যায়, কিন্তু তার ঘরে যাওয়ার পর কাউকে দেখা যায় না, সে ঘুমাচ্ছে।
এরকম করে ঘটনা তার সাথে ঘটছে। তবে এতটুকু যদি ঘটতো তাহলে তো স্বাভাবিকই বলতে হবে, কারণ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করলে এরকম ঘটনা তো ঘটেই। কিন্তু না, আরো ভয়ঙ্কর কিছু হয়েছিল। খুবই বাজেভাবে তার শরীরকে সে কেটে ফেলত। বিভিন্ন ধারালো জিনিস দিয়ে নাকি তার শরীরের উপর সে ক্রমাগত আঘাত করতে থাকতো। হঠাৎ করে এরকম করত, উপস্থিত সবাই তো চমকে যেত, আরে কি হচ্ছে, জোর করে তাকে থামানোর চেষ্টা করতো। মনে হতো যে কোনো সময় ওই ধারালো জিনিসটা তার গলায় সে নিজেই চালিয়ে দেবে। আবার রাতের বেলা নাকি ঘুম থেকে চিৎকার করে উঠতো, বলতো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, এই বলে সে কাঁদতে থাকতো। কাছে গেলে অবশ্য লোকজন কিছুই দেখতো না। আবার লোকজন কখনো কখনো তার ঘরের মধ্যে ফিস ফিস করে শব্দ শুনতো, মনে হচ্ছে কয়েকজন কথা বলছে ফিস ফিস করে। এরকম কিন্তু চলছে। বাড়িতে ফ্রিজে থাকা কাঁচা মাছ মাংস সে খেয়ে ফেলতো সবার সামনেই। এদিকে হয়েছে কি, ওই মেয়ের বাবা সে কিন্তু প্যারানরমাল কোনো বিষয় বিশ্বাস করতো না। সে চিন্তা করেছে যে তার মেয়ের মাথায় সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। আর এমন পরিমাণে পাগলামি করছে, এখন পুরো দস্তুর একটা পাগলাগারদে ভর্তি করতে হবে, তাছাড়া এটা স্বাভাবিক হবে না। তো তাকে মানসিক হসপিটালে ভর্তি করানো হবে, এরকমই চিন্তা ভাবনা পরিবার থেকে করেছে। ওই পরিবারে একজন মহিলা আসছে, মেয়েটাকে দেখতেই আসছে যখন শুনেছে মেয়েটা অসুস্থ। তো ওই মহিলার সাথে আবার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়সটা 3-4 বছর হবে। তো যখন ওই মেয়েটাকে দেখতে গিয়েছে, দেখেছে সে তখন একটু স্বাভাবিক আছে আর কি। তখন পরিবারের অন্য সদস্যের সাথে ওই ভদ্র মহিলা কথা বলছেন। এদিকে ওনার সাথে থাকা ওই বাচ্চাটা কি হয়েছে, সে হাঁটতে হাঁটতে ওই মেয়েটার ঘরের দিকে চলে গেছে। এরপর প্রচন্ড জোরে একটা চিৎকার করেছে ওই বাচ্চা মেয়েটা। তার চিৎকারে অন্যরা যখন ঢুকেছে ওই ঘরটাতে, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা অবস্থা। এই মেয়েটা এই বাচ্চা মেয়েটাকে এমন ভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে এখনই ওকে চ্যাপ্টা করে ফেলবে, এখনই ওর হাড় গোড় গুঁড়ো করে একটা ফুটবলের মতো গোল করে ফেলবে। মেয়েটা প্রচন্ড জোরে চিৎকার করছে, অনেক কষ্টে তাকে ছোটানো হয়। এই রকম আচরণ যখন হলো, তখন তো ওই মহিলা বলছে যে সর্বনাশ, এই মেয়ের তো আসলে অবস্থা ভালো না, আপনারা দ্রুত একটা ব্যবস্থা নেন, কবিরাজ দেখান। কিন্তু মেয়ের বাবা এটা দেখাবে না। ওই রাত্রে ঘটে আর একটা ঘটনা, যা ওই মেয়েটার বাবার চিন্তায়ও ছিল না। মেয়েটার বাবা গভীর রাত্রে উঠে চিন্তা করছে মেয়েটার কি অবস্থা, একটু দেখে আসি। তো উনি উঠে যখন ওই মেয়েটার ঘরে যাবেন, দরজাটা আলতো করে খোলা ছিল, দরজাটা ভেতর থেকে লক ছিল না। তো তখন উনি দেখেন কি, যে একটা কালো ছায়ার মতো অবয়ব মেয়েটার বুকের উপরে বসে আছে, আর মেয়েটার পায়ের দিকে 2টা অবয়ব দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওই অবয়বটা কিছু একটা করছে, বুকের উপর বসে বসে মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে, এরকম কিছু একটা হবে আর কি। তো উনি যখনই ওই দিকটাতে গিয়েছেন এবং বলছেন যে এই কে রে, কে এখানে, সাথে সাথে মনে হলো সবকিছু মিলিয়ে গেল। এই ব্যাপারটা যখন হলো, তখন উনি চিন্তা করলেন যে চোখের ভুল টুল হলো কিনা, কি দেখলাম না দেখলাম। তো এরকম জিনিস হয়েছে আর কি। তো এটা পরিবারে আলোচনা হয়েছে। তো এসব বিষয়গুলো যখন শফিক ভাই শুনেছেন, উনি নাকি খুব হাসাহাসি করেছে, দেখ ভালো হয়েছে, আমার সাথে যা করছে ওই মেয়েটা উচিত কাজ হয়েছে, ঠিক কাজ হয়েছে, এরকম বলতেছে। এর কয়েকদিন পর জানা গেল মেয়েটা মারা গেছে। আর তার মৃত্যুটা খুবই ভয়ঙ্কর ভাবে হয়েছিল। তার লাশ যখন উদ্ধার করা হয়, তখন দেখা যায় তার শরীরের অর্ধেক অংশ, মানে কোমর থেকে পা পর্যন্ত, এটা নাকি ঝুলছে। তার যে ওড়না ছিল, ওড়না তার পায়ের যেই গোড়ালি, এই গোড়ালির সাথে বাঁধা, ওড়নাটা আবার ফ্যানের সাথে বাঁধা, পা থেকে কোমর অবধি উল্টো হয়ে ঝুলে আছে। এত রক্ত পড়েছে যে পুরো ঘর রক্তে ভেসে গেছে, আর শরীরের অন্য অংশ কেটে পড়ে আছে আর এক জায়গায়। এইরকম ভাবে সে মারা যায়। কে মারল? কিন্তু দেখা গেল যে এটা সে নিজেই নিজেকে নাকি হত্যা করেছে, কারণ সে নিজেই নাকি নিজেকে 2 টুকরো করে ফেলেছে ধারালো একটা জিনিস দিয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওখানে থাকা যে ধারালো অস্ত্র,
সেটাও পরীক্ষা করে দেখা গেল এই মেয়েটা নিজেই তার শরীরে নাকি চালিয়েছে। তাহলে এই মেয়েটার শরীরের অর্ধেক অংশ উপরে ঝুললো কিভাবে? পরিবারে যদি এই ধরনের একটা মৃত্যু হয়, এরকম নৃশংস মৃত্যু হয়, তাহলে কোনো পরিবারের কি স্বাভাবিক থাকা সম্ভব? কোনো মা বাবার কি স্বাভাবিক থাকা সম্ভব? সম্ভব নয়। এভাবে মেয়েটির করুণ পরিণতি হলো। শফিক ভাই যখন এটা শুনেছেন, তার কোনো ভাবান্তর নাই, সে খুব খুশি হয়েছেন, চিন্তা করেছেন তান্ত্রিক কিন্তু ঠিক কাজটাই করেছে। কিন্তু মানুষের কাজের কিন্তু একটা প্রতিফল আছে, তাই না? এই যে শফিক ভাই, উনি মোটামুটি 1 মাস স্বাভাবিক ছিলেন এই মেয়েটার মৃত্যুর পর। 1 মাস পর থেকে ওনার শরীরে একটা সমস্যা দেখা দিল। ওনার শরীর বিভিন্ন জায়গায় ফোড়ার মতো গোল গোল গোটা উঠতে শুরু করেছে, প্রচন্ড যন্ত্রণা। এরই মধ্যে উনি নাকি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখত। উনি স্বপ্নের মধ্যে দেখত যে 5টা অবয়ব তাকে উল্টো করে ঝুলিয়ে খুব পিটাচ্ছে, আর উনি প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। উনি ঘুম থেকে যখন জেগে উঠতেন তখন দেখতেন 5টা লোমশ অবয়ব হাতে খোলা তরবারি নিয়ে তার চারদিকে দাঁড়িয়ে আছে। উনি এটা দেখে চিৎকার চেঁচামেচি করলে অন্য জায়গা থেকে যদি লোক আসতো তাহলে এগুলো নাকি মিলিয়ে যেত। এরকম জিনিস উনি দেখতেন। এভাবে উনার পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। উনি স্বপ্নের মধ্যে এটা দেখতেন, বাস্তবেও এটা দেখতেন। তবে পরিবারের অন্য সদস্যরা আসলে এরকমটা দেখেন নাই আর কি, যে অন্য কোনো কথাবার্তা বা শব্দ তার ঘর থেকে আসে, এরকমটা না, কিন্তু উনি এটা দেখতেন। এদিকে কি হয় যে ওনার যেই এই সমস্যাটা তো পরিবাররা যখন জেনেছে, তখন তারা তো কবিরাজির এই ট্রিটমেন্টগুলোতে তারা বিশ্বাস করেন। তারা কবিরাজের সাথে কথা বলেছেন। যখন কথা বলেছেন তখন কবিরাজ যেই তথ্য দেন, তার এটা আসলে খুবই একটা মর্মান্তিক তথ্য দেন। কবিরাজ জানান যে এই ছেলেটা তার কর্মফল ভোগ করছে। কারণ হচ্ছে সে চট্টগ্রামে গিয়ে এক তান্ত্রিকের কাছ থেকে ওই মেয়েটার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল। এটা খুবই শক্তিশালী প্রাচীন এক ধরনের ব্ল্যাক ম্যাজিক। এটা বান মারা বলে আর কি। মূলত একটা ছাগলকে বলি দিয়ে 3টা ভয়ঙ্কর পিশাচকে আমন্ত্রণ করা হয়েছে। আর এই কাজ করার জন্য শকুনের মাথার অংশ, 5 প্রজাতির পাখির হৃৎপিণ্ড, একটি পুতুল এবং একটি চড়ুই পাখি দিয়ে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিক একবার করা হলে তাকে বাঁচানোটা খুবই কঠিন। মূলত ওই যে পিশাচগুলো প্রতি রাত্রে শরীরের ভেতর থেকে ওই মেয়েটার বিভিন্ন অর্গানগুলো খেয়ে ফেলতো, কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টে সেই অর্গানগুলো আছে এটা দেখাতো, কিন্তু আসলে ভেতরে নাই। তাহলে মেয়েটা কিভাবে বেঁচে থাকতো? এটাই হচ্ছে কথা। রক্তও নাকি খেয়ে ফেলতো। এভাবেই মূলত মেয়েটাকে একটা পর্যায়ে এসে ওরা মেরে ফেলে। আর ওই যে কবরের কাছে নিয়ে যাওয়া, তারপরে বাচ্চাটাকে চেপে ধরা, এটাও নাকি ওই পিশাচদের প্রভাবেই হয়েছিল। কাঁচা মাছ মাংস খেয়ে ফেলা। আর যখন মেয়েটি মারা যায় তখন তার শরীরের ভেতরে থাকা পিশাচটাই ধারালো একটি অস্ত্র নিয়ে মেয়েটার শরীর 2 টুকরো করে দেয়। মেয়েটা ইচ্ছা করে করেনি। আপাতত দৃষ্টিতে সেটা আত্মহত্যা মনে হতে পারে, কিন্তু এটা মোটেও আত্মহত্যা ছিল না। এরপর পিশাচটাই তার বডির অর্ধেক অংশ ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। এই ঘটনা যেভাবে ঘটেছে পুঙ্খানুপুঙ্খ বিবরণ ওই মেয়ের পরিবার, বিশেষ করে ওই মেয়ের মা, ওই মেয়ের বাবা তো বিশ্বাস করতে আসলে ওইভাবে চায় নাই। মেয়ের মা এইটা আরেকজন তান্ত্রিকের কাছ থেকে তথ্য পেয়েছে যে এই ছেলেটা প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়ের উপরে এই কাজটা করেছে। এই কারণেই তার মা তার মেয়ের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য শফিক ভাইয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। আর এই ব্ল্যাক ম্যাজিকটাও এমন ব্ল্যাক ম্যাজিক, এটার থেকেও বাঁচার উপায় আসলে নাই বললেই চলে। এখন এটা সমাধান কিভাবে করা যায়? বলা হলো যে শফিক ভাইকে যেভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে খুব দ্রুততার সাথে সে মারা যাবে। এখন শফিক ভাইয়ের মা উনি চিন্তা করলেন ছেলেটাকে তো বাঁচাতে হবে। কোন তান্ত্রিকের কাছ থেকে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে, কোনোভাবে সেটা কাটানো যায় কিনা,
এটার কোনো তথ্য উনি উদ্ঘাটন করতে পারেন কিনা, কোনোভাবে ওই মেয়েটার মার কাছে গিয়ে মাপটাপ চেয়ে আসা যায় কিনা। এই জন্য শফিক ভাইয়ের মা যখন খবর নিলেন, জানা গেল যে ওই মেয়েটার মা বাবা তারা ওই এলাকা ছেড়ে অন্য জায়গা চলে গেছেন, হয়তো বা ঢাকা বা অন্য কোনো জায়গায় চলে গেছেন বা দেশের বাইরেই চলে গেছেন। কারণ তাদের একটাই মেয়ে ছিল, মেয়েটার মৃত্যুর পর তারাও খুব মুষড়ে পড়েছিলেন, যার কারণে শফিক ভাইয়ের মা কিন্তু কোনো তথ্য পান নাই। শফিক ভাই উনিও কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আর ওনার মৃত্যুটাও খুব ভয়ঙ্কর ভাবে হয়েছিল। ওনার গলা কাটা লাশ মাটিতে পড়েছিল, দুই পায়ে এবং দুই হাতে কেউ যেন শক্ত করে ধরে রেখেছিল, সেই আলামতটাও কিন্তু পাওয়া গিয়েছিল যে ওনার হাত পায়ে আঙ্গুলের দাগ লেগেছিল। আর গলাটা এমন ভাবে কাটা হয়েছে মনে হচ্ছে কোনো মসৃণ ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে এমন ভাবে কেটেছে যে একদম দাগগুলো মনে হচ্ছে যে এক কোপে মাথাটা আলাদা করা হয়েছে, খুবই ধারালো কোনো কিছু দিয়ে আলাদা করা হয়েছে। আসলে এই শফিক ভাইয়ের মৃত্যুটা যেভাবে হয়েছিল, ওই মেয়ের মা চেয়েছিল যেভাবে তার মেয়েকে দ্বিখণ্ডিত অবস্থায় উনি দেখেছেন, শফিক ভাইয়ের দেহটাও যেন ওইভাবে দ্বিখণ্ডিত অবস্থাতেই থাকে, এমন ভাবেই যেন ব্ল্যাক ম্যাজিকটা করা হয়। আর সেভাবেই করা হয়েছিল। এইভাবেই শফিক ভাইয়েরও করুণ পরিণতি ঘটে। প্রিয় লিসেনার্স, দেখলেন যে কোনো কিছু অতিরিক্ত মাত্রায় ভালো না। শফিক ভাই যেভাবে ওই মেয়েটাকে ডিস্টার্ব করছিলেন, এটাও আসলে অতিরিক্ত হয়ে গিয়েছিল। ওনার পরিবার বা ওনার যে অবস্থান, ওনার যে ব্যক্তিত্ব, তার সাথে এটা আসলে যায় নাই। কিন্তু এই বিষয়টা পারিবারিকভাবে সুরাহা না করে ওই মেয়ের মা বাবা যেটা করেছে, ওই মেয়েকে দিয়ে থানায় জিডি করিয়ে মামলা করিয়ে শফিক ভাইকে জেল হাজতে ভরেছে, মানে থানা হাজতে ভরেছে আর কি। তো এইটা করতে গিয়ে শফিক ভাইকে খেপিয়ে দেয়। শফিক ভাইও উনি তান্ত্রিকের কাছে গিয়ে এই বান মেরে বসেন ওই মেয়েটাকে, যার ফলশ্রুতিতে মেয়েটাও মারা যায়। আর প্রতিহিংসার জায়গা থেকে মূলত উনি কাজটি করেছিলেন, আর প্রতিশোধের জায়গা থেকে মেয়েটির মা শফিক ভাইয়ের উপরে মরণ বান মেরেছিলেন। এভাবেই দুটো জীবনের সমাপ্তি ঘটে, দুটো পরিবারও একদম শেষ হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা নয়, 2024 সালের ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমার বাসা হচ্ছে আদিতমারি লালমনিরহাটে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আরিফুল। তো তার বাড়ি হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায় একটা গ্রামে। তো গ্রামের নামটা কারণবশত আমি বললাম না, আর আমি চেষ্টা করব তার মধ্যে করে আপনাকে একটা ঘটনা শেয়ার করার। তো রাসেল ভাই, ঘটনাটা আমাদের উত্তরবঙ্গের একটা যুবকের, তার নাম ছিল সুমন। সুমনের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম আর লালমনিরহাটের সীমান্তবর্তী নিঝুম একটা গ্রামে, আসলে কুড়িগ্রামের কাছাকাছি লালমনিরহাটের মধ্যে। তো সীমান্তের কাছাকাছি একটা নিঝুম গ্রাম নামে আছে, সেখানে আর কি সুমনের বাসা। তো গত বছর বর্ষাকালে এক অমাবস্যার রাতের কথা। আসলে এটা 2024-এর শেষের দিকে একটা রাতের ঘটনা, বিশেষ করে বর্ষাকালে একটা রাতের ঘটনা। তো সুমন তার বোনের বাড়ি থেকে সেদিন ফিরতেছিল। সেদিন তার বোনের বাসায় গিয়েছিল এবং আসার সময় আসলে তার সাথে একটা ঘটনা ঘটে। তো ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। সেদিন রাস্তাটা একদম নির্জন ছিল, সেই রাস্তার দুই পাশে ধান ক্ষেত ছিল, আর মাঝে মাঝে রাস্তার পাশে বাঁধ ঝরছিল। তো ওই রাস্তা ঠিক মাঝ পথে ছিল একটা বিশাল পুরনো শ্মশান। তা আসলে তার বাসা থেকে বোনের বাসা যাওয়ার সময় এই শ্মশান ঘাটটা পড়ে। তো এই শ্মশান ঘাটটা ধরলা নদীর একটা মলার শাখার ঠিক উপরে অবস্থিত। তো এলাকার মানুষেরা দিনের বেলাতে এই শ্মশান ঘাটে যেতে ভয় পায়, বিশেষ করে যারা মুসলিম আছে, মুসলিম ধর্মাবলম্বী, তারা ওই শ্মশানের ঘাটে খুবই কম যায়। শুধুমাত্র হিন্দু মানুষ আছে, তারা একটু মাঝে মাঝে প্রয়োজনে যায়।
বিশেষ করে ওই জমির মানে ওই শ্মশানের আশেপাশে যাদের জমি জমা আছে তারা একটু যায়, কিন্তু বাকি কিন্তু মানুষেরা কিন্তু ওই রাস্তা দিয়ে বেশি যায় না। তো এই জন্য আসলে ওই শ্মশান ঘাটের ওই রাস্তা দিয়ে মানুষ না যাওয়ার কারণে ওই রাস্তাটা প্রায় সময় ফাঁকা থাকে বা মানুষজন দেখতে পাওয়া যায় না। তো তার উপরও আবার সেদিন সুমন আসতেছিল মানে রাতের বেলা, অনেক রাত হয়ে গিয়েছিল। তো সেদিন খুবই ঘুটঘুটে অন্ধকার ছিল, মেঘের কিছুক্ষণ পর পর আকাশটা মানে মেঘের মধ্যে মেঘ আকাশ ডাকতেছিল, আর কিছুক্ষণ পর পর একটু করে বিজলিও চমকাচ্ছিল। তো সুমন যখন শ্মশানের কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎ চারপাশটা অস্বাভাবিক রকমভাবে ঠান্ডা হয়ে গেল। সে খুবই শীতকালের মতো ঠান্ডা অনুভব করলো, অথচ শীতকাল নয়, চলছে বর্ষাকাল। আর বর্ষাকালে যদিও ঠান্ডা লাগে, এত ঠান্ডা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ওর অস্বাভাবিক ঠান্ডা মনে হলো। তো আর বাতাসের মধ্যে সে একটা অনুভব করলো যে একটা পোড়া কোনো কিছু পোড়া গেলে যেরকম একটা গন্ধ হয় সেই রকম গন্ধ, ঠিক যেন শ্মশানে চিতা পোড়ানোর পর যে ভারী গন্ধগুলো থাকে, যে ভারী গন্ধটা নাকে আসে মানুষের, সেরকম। তো সুমন খুব দ্রুত পা চালাচ্ছিল, সে জানে যে এই জায়গাটা হন্টেড, এখানে থাকা নিরাপদ নয়, এই জন্য সে জায়গাটা দ্রুত পার হওয়ার জন্য দ্রুত হাঁটতেছিল। তো তার হাতে থাকা টর্চের আলোয় সে সামনে দেখানোর চেষ্টা করলো, কিন্তু সে অনুভব করলো যে শীতকালের মতো তার অনুভব হলো যে সামনে খুবই কুয়াশা, মানে কুয়াশা বলতে এখানে শীতের কুয়াশা না, এখানে ধোঁয়ার কুয়াশা। তো ধোঁয়ার কারণে সে সামনে আসলে ওইভাবে দেখতে পাচ্ছে না লাইট দিয়ে। তো সেই সময় হঠাৎ একটা বিকট জুড়ে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকালো, এবং সেই বিদ্যুৎ চমকের আলোয় সুমন এক মুহূর্তে যা দেখলো এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো শ্মশানের ঠিক মাঝখানে থাকা বিশাল বটগাছটার নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো সুমন এটা দেখে থমকে দাঁড়ালো এবং ওর শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। তো ও টর্চের আলোটা সেই দিকে ফেললো, দেখলো একটা মানুষের মতো অবয়ব, কিন্তু উচ্চতা প্রায় 7-8 ফুট। নর্মালি মানুষের তো 7-8 ফুট হয় না, গ্রামের মানুষও সে দেখেছে, অনেক মানুষকে চেনে, কিন্তু এত উচ্চতা একটা মানুষ হবে সে মানে চিন্তা করতে পারতেছে না। তো সে যা দেখলো সেই লোকটা হলো প্রায় 7-8 ফুট লম্বা এবং শরীরটা কুচকুচে কালো, আর তার চামড়াগুলো মনে হচ্ছিল যেন আগুনে ঝলসানো। তো অবয়বটার কোনো পোশাক ছিল না, তার দীর্ঘ হাত দুটো ঝুলে আছে একদম হাঁটু পর্যন্ত, মানে ঢেকে গেছে এরকম। তো যেহেতু সেই অবয়বটার কোনো পোশাক ছিল না, তো এটা দেখে খুবই একটা বিব্রতকর অবস্থা এবং সেই সাথে খুবই ভয়ানক একটা অবস্থা দেখাচ্ছিল তার কাছে। তো সুমন ভয়ে স্থির হয়ে গেল। ও দেখলো অবয়বটা ধীরে ধীরে ওর মুখের দিকে ফেরাচ্ছে, ওর মুখের দিকে মুখ ফেরাচ্ছে এবং ওর দিকে আসতেছে। তো যখন টর্চের আলো তার মুখে পড়লো, সুমনের চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেললো। অবয়বটা কোনো নাক নেই, শুধু মুখটা অস্বাভাবিক বড় আর চেরা, আর তার চোখ দূরে ছিল একদম গর্তের মতো, যেখানে থেকে হালকা হালকা এক ধরনের ধোঁয়া বের হচ্ছিল। সেই বিবস্ব বা সেই অবয়বটা যখন কাছাকাছি আসলো একটু এবং সুমনকে দেখে হাসলো, তখন তার দাঁতগুলো সে দেখলো যে একদম করাতের মতো, যেরকম আমরা সিনেমার মধ্যে ভ্যাম্পায়ারগুলো দেখি যেরকম দাঁতগুলো বড় বড় সেরকম। তো সুমন এটা দেখে তো খুবই ভয় পেল এবং এক পা দু করে পিছনের দিকে পিছাতে চেষ্টা করলো এবং সে ভাবলো যে সে দৌড় দেবে, এই জন্য সে এক পা দু পা করে পিছাতে লাগলো। ঠিক তখনই সেই অবয়বটা কোনো শব্দ না করেই বাতাসের বেগে সুমনের একদম সামনে চলে আসলো। মনে হচ্ছিল যে সে মাটি স্পর্শ করছে না, শূন্য ভাসছে একদম সুমনের সামনে। তো তখন সুমন কি করবে এটা দেখে তো প্রচন্ড পরিমাণ ভয় পেল এবং সে দিল এক দৌড়। কিন্তু রহস্যর ব্যাপার হলো সে যতই দৌড়াচ্ছে রাস্তা যেন ফুরাচ্ছে না। ও দেখলো বারবার ঘুরে ফিরে সেই শ্মশানের বটগাছটার সামনেই চলে আসতেছে, অথচ যে রাস্তা দিয়ে সে দৌড় মারিছে ওই রাস্তাতে কখনোই কোনো শ্মশান বা ওই বটগাছ নেই। অথচ সে যত দৌড়াচ্ছে সে দেখে সামনে সেই শ্মশানঘাটটা, এবং সে যখন দেখে সামনে শ্মশানঘাটটা ঠিক তখনই সে দাঁড়িয়ে পড়ে এবং উল্টা দিকে আবার দৌড়ানোর চেষ্টা করে এবং উল্টা দিকে দৌড়াতে গিয়ে যে দেখে আবার সামনে সেই শ্মশান। তো এটা দেখে সে খুবই
ভয় পেল এবং কি করবে বুঝতে পারতেছে না। ঠিক সেই সময় সে অনুভব করে সেই শ্মশান আর বটগাছটাই শুধু না, সেই অবয়বটাও সেখানে। তো হঠাৎ সুমন অনুভব করলো কেউ একজন তার পিঠের উপর একটা বিশাল কিছু ভারী চাপিয়ে দিয়েছে। তো এই বিশাল ভারী চাপিয়ে দেওয়ার কারণে ওর মনে হচ্ছিল যে ওর দমটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং ও যখন ঘাড় ঘুরিয়ে দেখার সাহস করলো, প্রথমত সে পারে নাই, সাহস করতে পারে নাই, ভয়ে ছিল, কিন্তু উপায় না পেয়ে যে সে যখন সেই অবয়বটাকে দেখা শুরু করলো, সে দেখলো সেই অবয়বটা তার লম্বা একটা জিভ দিয়ে তাকে কানের কাছে চাটা, মানে কিরকম, মানে কুত্তা যে বা যেরকম মানুষকে চাটে যেরকম, ওইরকম করে একটা জিহ্বা দিয়ে তার ঘাড়ের মতো চাটতেছে। সেই জিহ্বার স্পর্শে সুমনের চামড়ার মনে হয় যে জলে পুড়ে ছারখার হচ্ছে। সেই জিহ্বাটাই এত গরম যেটা বলার বাইরে। এবং সেই সত্তাটা খসখস গলায় সুমনকে বলল, যাস না, এই সুমন যাস না, এখানে দাঁড়া, নতুন চিতা জ্বলবে, তুই আমার অংশ হবি, এই ধরনের একটা কথা বলল। তো সুমন কাঁপতে কাঁপতে ওর পকেটে থাকা একটা ছোট তসবি ছিল, সেই তসবিটা বাইর করে আল্লাহর নাম না আল্লাহর নাম বলতে শুরু করে। এবং যখনই সে জোরালো হবে, খুবই জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো, ঠিক তখনই অবয়বটা একটা বিকট চিৎকার দিয়ে ওর পিঠ থেকে মনে হয় যে সরে গেল, এবং সে এতক্ষণ যে একটা ভারী অনুভব করতেছিল সেটা মনে হয় যে সরে গেল। এবং এটা সরে যাওয়ার পর সুমন একটু ভয় কমলো, কিন্তু সে ভয় যে পাচ্ছে না তা না, তার ভয় কমলো। তো সুমন দেখলো শ্মশানের শত শত সমাধি থেকে ছোট্ট ছোট্ট আগুনের গোলার মতো আত্মা বেরিয়ে আসতেছে, এবং তারা সবাই মিলে একটু দূরত্ব বজায় রেখে সুমনকে ঘিরে ফেলতেছে। তো তারা সবাই করুণ স্বরে কাঁদতে শুরু করলো। সেই অবয়বগুলো সবাই যেন করুণ স্বরে কাঁদতেছে। আবার কেউ কেউ মানে কান্নার পাশাপাশি কেউ কেউ পিটঘুরে হাসি দিচ্ছে। তো সুমন দেখলো সেই বিশাল অবয়বটা আবার ওর সামনে এসে দাঁড়িয়েছে। যখন সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছিল সেই সময় সেই অবয়বটা চলে গিয়েছিল, কিন্তু আবার সেটা ফিরে এসেছে। এবার তার আকার আরও আগের থেকে বেড়ে গিয়েছে, এখন মনে হয় যে 10 ফিট 12 ফিট হবে। এবং তার দীর্ঘ হাতটা বাড়িয়ে সুমনের টর্চলাইটটা কেড়ে নিয়ে নিমেষেই এক লাথি মেরে গুঁড়ো করে ফেললো সেই টর্চ লাইটটা। চারপাশে আবার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারে সুমন শুধু দেখতে পাচ্ছিল সেই লাল ধোয়া চোখে, মানে লাল ধোয়া চোখগুলো, ওই অবয়বগুলো চোখগুলো ছিল লাল, এবং সেই অন্ধকারের মধ্যে শুধুমাত্র লাল চোখ দেখতে পারতেছিল। ও বুঝতে পারতেছিল না কি করবে। সুমন বুঝতে পারলো যে সে কোনো একটা গোলক দাধার মধ্যে পড়ে গেছে, এবং সে দেখলো সেই যে অবয়বগুলো যে তাকে চতুর্পাশে ঘেরাও করে রেখেছে, একপাশে একটা রাস্তার সাইড দিয়ে কোনো অবয়ব নেই। সে চিন্তা করলো সেদিক দিয়ে ওকে পালাতে হবে, এবং সে যখন পালাতে শুরু করলো, কিন্তু রাসেল ভাই সে গিয়েও পালাতে পারেনি। সে দেখলো ঘুরে ফিরে সেই শ্মশানটাই তার সামনে, এবং সেই অবয়বগুলো এখন আর একটা নয়। এই এতক্ষণ যে অবয়বটা শুধু একটা বিশাল বড় ছিল, এখন সবগুলো অবয়ব যেন তার সমান হয়ে গেছে, এবং সেই অবয়বগুলোকে তাকে কোনোভাবেই সামনে এগোতে দিচ্ছে না। তো এটা দেখে সুমন তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়, এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তো পরের দিন সকালে যখন গ্রামবাসীরা সুমনকে একটা নদীর পাড়ে কাদা মাটির মধ্যে অজ্ঞান অবস্থায় পায়, এবং পরবর্তীতে সুমনকে বাসায় নিয়ে যাওয়া হয়, এলাকার মানুষ তাকে বাসায় নিয়ে যায়, এবং বাসায় নিয়ে যাওয়ার পর দেখে যে সুমনের পিঠির মধ্যে অনেকগুলো লালচে লালচে দাগ, এবং মানে যেরকম আগুন দিয়ে পোড়ালে যেরকম হয়, লাল হয় বা হচ্ছে জ্বলে যায় ওই রকম। তো সুমন অনুভব করলো গত রাতের কথা, সে তখন বলল যে এরকম এরকম ঘটনা ঘটেছিল। তো সুমন আসলে সেদিন যে ঘটনা ঘটেছিল তার পরের দিন থেকে শুরু করে 3 দিন একটু অসুস্থ ছিল। তো পরবর্তীতে সুমনের বাবা মা যেহেতু জানে যে আসলে এটা দেরি করা ঠিক হবে না, তো পরবর্তীতে তারা কবিরাজ নিয়ে আসে।
নিয়ে আসার পর তাদের বাড়িটা বন্ধ করে এবং তাদের পরিবারকে বলে যে সুমন যেন 1 সপ্তাহ বাড়ির বাইরে না হতে পারে, আর 1 সপ্তাহ পর সবকিছু স্বাভাবিক হবে, তখন বের হতে পারবে। তো এটা হলো সেই কবিরাজের কথা অনুযায়ী সুমন আসলে 1 সপ্তাহ বাসা থেকে বের হয়নি। তো যত চিকিৎসা তার পিঠির যে পোড়ার অংশটা চিকিৎসা তারা বাসার থেকেই করে ডাক্তারের মাধ্যমে। তো 1 সপ্তাহ পর সবকিছু স্বাভাবিক হয়, আর এরপরে আসলে তার সাথে কোনো সমস্যা হয়নি। তো আরিফুল আমাকে আসলে এই ঘটনাটা পাঠিয়েছে। এই ঘটনাটা সুমনের কাছ থেকে সে শুনেছে। সে বলেছে যে সুমন তাকে এটা শেয়ার করেছে। তো আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, এই জন্য শেয়ার করা। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিচ্ছি, আমি আমার নাম প্রকাশে অনিচ্ছুক। আমার ইচ্ছা আমার ঘটনাটি যেন আলিফ ভাই বলেন। 2010 থেকে 2022 পর্যন্ত চলমান আমার একটা ভুলের জন্য আমি সাফার করছি এবং তাই বলতে চাচ্ছি। এর আগে আমি কোথাও আমার এসব ঘটনা শেয়ার করিনি। যাই হোক, পরিচিত কাউকে মুখে মুখে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে কিংবা মনে মনে যদি আমি কিছু ভাবি এই ব্যাপারগুলো নিয়েই, তাহলেই আমার ভোগান্তি শুরু হয়ে যায়। তবে আজ শেয়ার করছি কারণ আমি চাই আমার মতো ভুল যেন কেউ না করে। ঘটনা শুরু 2010 সালে। ছোট থেকেই আমি প্রচণ্ড রাগী আর বদমেজাজে ছিলাম। আমার বাবা অনেক চাইতেন আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি কিছুতেই যেতে চাইতাম না। কিন্তু একবার আমার আম্মু আমাকে কাইন্ড অফ ইমোশনালি ব্ল্যাকমেইল করে, রাজি করে একজন হুজুরের কাছে নিয়ে যাবেন। কুমিল্লাতে সবাই তাকে নোয়াখালীর হুজুর নামেই ডাকে। তিনি ফজর পর মাগরিবের পরই শুধু রোগী দেখেন। তাই আম্মু আমাকে নিয়ে একদিন ফজরের পর গেলেন হুজুরের কাছে। হুজুর সব শুনে আমাকে একটা তাবিজ আর পানি পড়া দিলেন আর বললেন আমি যদি আম্মুর সাথে খারাপ ব্যবহার করি তাহলে জিন চালান করবেন। তারপর থেকেই যেদিনই আম্মুর সাথে আমার একটু রাগারাগি হয়েছে সেদিনই আমাকে অনেক কিছু ফেস করতে হতো। বাসার ছাদে অনেক আওয়াজ হতো, মনে হতো বাইরে বাইরে ঝড় চলছে, জিনিসপত্র ঢিল ছুঁড়ে মারত কেউ, অদ্ভুত ভাষায় লোকজনের কথা শোনা যেত যার কিছুই আমি বুঝতাম না। কোনোদিন এমনও হয়েছে যে আমাকে চড়ও মেরেছে। কোনোদিন দেখতাম কেউ এসে আমার গলা টিপে ধরেছে। একবার তো ঘুমের মধ্যে আমার বুকের উপর মশলা বাটার শিলপাটা চেপে দিয়ে রেখেছিল। কখনো ছাদে বেশ ভারী কিছু ফেলার শব্দ পেতাম, মনে হতো ছাদ ভেঙে পড়বে মাথার ওপর। তবে বছর খানেক পর এসবের আর কোনো প্রভাব থাকে না। কিন্তু আমি আবারও আগের মতো হয়ে যাওয়ায় আম্মু আবার আমাকে 2012 সালে আরেকটা হুজুরের কাছে নিয়ে যান। উনিও সেম কাজ করেন। প্রায় 1 বছর আমার সাথে এই ঘটনাগুলিই চলছিল। এবারের ঘটনাটা 2013 সালের। আমি তখন ভয় না পেয়ে উল্টো অ্যাট্রাকশন ফিল করতে থাকলাম এই প্যারানর্মাল বিষয়গুলো যেগুলি আমার চারপাশে ঘটছিল। আমার কাছে মনে হতে লাগলো আমার আয়ত্তে যদি জিন থাকে তাহলে তো আমিও আনইমাজিনেবল পাওয়ার পেয়ে যাব। তাই আমি এই ব্যাপারে অনেক ঘাটাঘাটি শুরু করলাম এবং ঠিক করি যে আমি নিজে ডাকবো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল। আমি যাদের যাদের কাছে গিয়েছিলাম তারা মূলত প্রত্যেকেই ছিল নিম্ন শ্রেণীর তান্ত্রিক বা কবিরাজ টাইপের। তাদের কথায় আমি জিন ডাকতে যেয়ে মূলত যা করি তা আসলে ব্ল্যাক ম্যাজিক হয়ে যায়। রিচুয়ালসগুলো আমি উল্লেখ করছি না, তবে আমি সফল হয়েছিলাম, যদিও প্রথমে আমি বুঝতে পারিনি। রিচুয়ালসগুলো করার 4 মাস পর আমার মনে হতে লাগলো যে কেউ আমাকে ফলো করে, দূর থেকে আমাকে কেউ অবজার্ভ করছে। আমি যখন পড়ালেখা করি তখন ফিল করতাম মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। রাতে উঠে ওয়াশরুম যাওয়ার সময় কিছু অবাক দেখা শুরু করলাম, তবে মনের ভুল মনে করে পাত্তা না দিলেও নিশ্চিত হলাম যেদিন আমি গুনগুন করে একটা গান গাচ্ছিলাম, তবে এটাও শুনি যে আমার সাথে গলা মিলিয়ে অন্য কেউ আমার সাথে একই গানটা গাচ্ছে। সেদিন আমি ভয় পেয়ে যাই। আমি আম্মু আব্বুকে বলি আমার ভয়ের কারণ কি হচ্ছে আমার সাথে। আমার রিচুয়ালসের কথাটা গোপন করে যাই। আম্মু আব্বু প্রথমে বিশ্বাস করে নাই, তারা মনে করে আমি গল্প বানিয়ে বলছি কিংবা আমার মনের ভুল। সামনে আমার এসএসসি পরীক্ষা ছিল আর আমি রাত জেগে পড়তাম, তাই হয়তো ভয় পাচ্ছি, হয়তো এক্সকিউজ দিচ্ছি।
তাই আম্মু আমার সাথে রাত জাগতে শুরু করে। আমি যতটা সময় নিয়ে পড়তাম আম্মুও জেগে থাকতো। একদিন আমার জ্বর আসায় আমি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। সেদিন আম্মু দেখলেন একটা অবয়ব এসে আম্মুকে বলছে যে তোর ছেলেকে উঠতে বল, নইলে ওর ক্ষতি হবে। আম্মু প্রচণ্ড ভয় পেয়ে যায় আর আমাকে ডেকে তোলে। তবে আমি আম্মুর সাথে একটু চিৎকার করে আবারও ঘুমিয়ে যাই। কিন্তু একটু পরেই একজন আমার পা ধরে টেনে বিছানা থেকে ফেলে দেয়। আমি চিৎকার করে আম্মুকে ডাকি। আর সেদিন আম্মু রিয়ালাইজ করলেন যে আমি এতদিন যা বলছিলাম তা সবই সত্যি বলছিলাম। এরপর থেকেই সবসময় আমি দেখতাম কালো বোরকা পরা একজন মহিলা, আর দেখতাম 12-13 বছরের একটা মেয়েকে। মেয়েটাকে দেখতাম সারাক্ষণই কান্না করত আর আমাকে বাসার বাইরে ডাকতো। কিন্তু বোরকা পরা মহিলাটাকে আমি উঠতে বসতে আমার রুমে এমনকি স্বপ্নেও দেখা শুরু করলাম। আম্মু আব্বু অনেক চিন্তিত হয়ে পড়লেন, অনেক হুজুরের কাছে নিয়ে গেলেন, তবে কেউ কোনো সমস্যা ধরতে পারতো না। তাই তাবিজ দিত, বিভিন্ন আমলের কথা বলতো। আমার মা বাবা অনেক ধার্মিক হওয়ার পরেও সেই সময়টাতে আমি অনেকটাই নাস্তিক টাইপের ছিলাম, তাই সমস্যার কোনো সমাধান হচ্ছিল না। আমি এসএসসি শেষ করি এইভাবেই, এবং ঢাকা আছি 2014 সাল থেকে। এখানে এসে আমার সাথে শুরু হলো অন্য ঘটনা। আমার মধ্যে বেশ কিছু ক্ষমতা আমি ফিল করতে থাকি। নতুন কোনো জায়গায় গেলে যদি সেখানে কোনো এন্টিটি থাকে তবে আমি তার উপস্থিতি টের পেয়ে যেতাম। আমি জাস্ট কারোর নাম শুনেই তার সম্পর্কে সব বলে দিতাম। এমন সব হতো যে ব্যক্তি নিজে আর তার পরিবার ছাড়া বাইরের কারোর জানার কথা না। আমি তখন 1-2 না অনেক অনেক এন্টিটি দেখা শুরু করি। আমি ঢাকা আসার 7-8 দিনের মাথায় রাত 2টার দিকে দেখলাম সামনের বিল্ডিংয়ের ছাদে বোরকা পরা এক মহিলা, যা আমি সচরাচর যাকে দেখি তিনি না, এটা অন্য। আমি ভাবলাম হয়তো কোনো আন্টির রাতে হাঁটতে বের হয়েছে অথবা সামথিং, পর্দা করে তাই রাতের বেলাও বোরকা পরেছে। কিন্তু আমার মাথায় আসে নাই রাত 2টায় কে এভাবে হাঁটতে বেরোবে। একটু পর দেখি উনি ছাদের রেলিংয়ের উপর দিয়ে দৌড়াচ্ছে, আবার লাফ দিয়ে পানির ট্যাঙ্কের উপর উঠে যাচ্ছে। আমি বুঝে গেলাম, তাই জানালা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে যাই। মজার বিষয় হলো পরদিন সকালে এলাকার কিছু ছেলের সাথে আড্ডা দেওয়ার সময় একজন বলল, জানেন ভাই, আমাদের এখানে একটা বিল্ডিং আছে, ওই এক পাগল মহিলা ছিল যে সুইসাইড করেছিল, তারপর থেকে রাতে অনেকেই ছাদে বোরকা পরা কাউকে দেখে। এভাবেই আমি কখনো সাদা দাড়িওয়ালা কাউকে দেখতাম আমার জানালা বরাবর হেঁটে বেড়াতেন, অথচ আমার বাসা 6 তলায়। আমাকে বিভিন্ন সময় আমার আব্বু অথবা ভাইয়ের ভয়েসে ডাকতে থাকা শুরু হলো বাইরে আসার জন্য। একদিন আমি টিভি দেখছিলাম, এমন সময় কেউ দরজায় নক করলো। আমি দরজা খুলে দেখি আমার বড় ভাই। ভাই আমাকে বলছে, জিন দেখবি, এদিকে আয়, বলেই ছাদের দিকে নিয়ে গেল, আর আমিও তার পেছনে যেতে লাগলাম। সিঁড়িতে ওঠার সময় ভাইয়া ডেকে বলল, ওই দেখ জিনের বাচ্চা। আমি তাকাতে দেখলাম কিছু একটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ দেখি আমার আশেপাশে কেউ নাই, আমার ভাইয়াও নাই। আমি দৌড়ে বাসায় নেমে আসলাম, কিন্তু ঠিক 5 মিনিট পর দেখি আবার দরজায় আমার বড় ভাই আসলো। আমাকে বলছে, জিন দেখবি, দিঘায়। আমি এইবারও তার পেছনে গেলাম, আর দেখি আমার ভাই আমাকে একটা কালো বিড়াল দেখাচ্ছে, যেটা সিঁড়ির অন্ধকারে লুকিয়ে বসেছিল। কিন্তু প্রশ্ন হলো, ভাইয়া তো মাত্র আসলো, তাহলে 5 মিনিট আগে একই রকম ভাবে কে আমাকে দেখে নিল? আমি 3 জন এন্টিটিকে সবসময় আমার স্বপ্নে দেখতাম। তারা আমাকে বিভিন্ন রিচুয়ালস শেখাতো, স্বপ্নেই শেখাতো। স্পেসিফিক প্লেস দেখিয়ে দেখিয়ে বলতো, এখানে যে এটা এভাবে করবি। কিন্তু একই সাথে আমি এক বুড়ো মহিলাকে স্বপ্নে দেখতাম, যিনি আমাকে বলতেন, তুই যদি প্র্যাকটিস করিস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দিব। আর সেই বোরকা পরা মহিলাটা প্রায়ই আমার সাথে কথা বলতেন। উনি আমাকে প্রায় কিছু জিনিস অফার করতেন, তার কাছে কিছু চাইতে বলতেন। ততদিনে আল্লাহ আমাকে হিদায়াতের পথে দেখিয়ে দিয়েছিলেন, তাই আমি তাকে বলতাম আমার যা চাওয়ার আমি আল্লাহর কাছে চাইব, তিনি দেয়ার মালিক। আমার মেডিকেল অ্যাডমিশনের সময় আমাকে তিনি বলেছিলেন যে তোকে আমি চান্স পাইয়ে দেব, কিন্তু বিনিময়ে তিনি বললেন যে উনি আমার এক খালাতো বোনের মেয়েকে নিয়ে যাবেন। আমি অস্বীকার করি ওনার থেকে কিছু নিতে, বরং বলি আপনি পারলে আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেন আমি আল্লাহর কাছে চাইতে পারি। উনি সেদিন বলেছিলেন, তোর কোনো উপকার আমি করব না, তবে তোর কোনো ক্ষতিও আমি করব না, আমি তোর সাথে সারা জীবন থাকব। উনি আজও আছেন। আমি মনে মনেও যদি ওনাকে নিয়ে ভাবি,
কিংবা ওনাকে ডাকি, উনি চলে আসেন। তবে মাঝে মাঝে আমি বেশ কিছু খারাপ জিনিসের হিংস্রতার শিকার হই। আজ পর্যন্ত আমি লাইট অন করে ঘুমাই, অন্ধকারে আমি থাকতে পারি না, এত ভয় পাই। আমার ঘুমের মধ্যে যদি কেউ লাইট অফ করে দেয়, আমি একটা স্বপ্নই প্রতিবার দেখি যা অনেকগুলো ছায়ার মতো কালো এন্টিটি আমাকে মারার জন্য আমার পেছনে তাড়া করছে, আর ভয়ে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। স্পেশালি 2017 সালে আমার জন্য ভয়ঙ্কর ছিল। এই একটা বছর আমি রাতে ঘুমাতে পারি নাই। সকাল 7টা-8টার সময় ঘুমাতে যেতাম, একটা কালো অবয়বকে দেখতাম যে প্রচণ্ড আক্রোশ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। কখনো দেখতাম আমার রুমের বাইরে পাশের বিল্ডিংয়ে কেউ পা ঝুলিয়ে বসে আছে আর ভয়ঙ্কর শব্দ করে যাচ্ছে, যা শুধু আমিই শুনতে পেতাম। একটা অবয়ব ছিল যাকে আমি 2017-এর আগে কিংবা পরে আর কখনোই দেখি নাই। তাকে দেখতাম নববধূ বেশে, তবে তার কোমরের নিচের অংশটা থাকতো না। দেখে মনে হতো কেউ তার শরীর টেনে ছিঁড়ে দুভাগ করে ফেলেছে। তাকে দেখতাম 2 হাত দিয়ে জানালার গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে যেত, আর তার শরীরের নিচে অংশ থেকে তার নাড়িবুড়ি ঝুলে থাকতো। কখনো দেখতাম সে আমার পা থেকে হামাগুড়ি দিয়ে বুকের উপর চেপে বসছে। আমি চিৎকার করতাম, চিৎকার দিয়ে উঠতাম, কারণ এটা স্বপ্ন না, আমি জেগে থাকা অবস্থাতেই তাকে দেখতে পেতাম। আবার কখনো দেখতাম একটা বিশাল বড় সাপ, সে আমার দিকে তাকিয়ে আছে ফোনা তুলে। আমি একটু ঝিমালে সে ফোঁস করে উঠত, আর এভাবে সারা রাত আমি জেগে থাকতাম সাপটার দিকে তাকিয়ে থেকে। আবার কখনো অদ্ভুত সব শব্দ শুনতে পেতাম, আমি ঘুমাতে পারতাম না। আমার পাশে শুয়েও আমার বড় ভাই কোনো শব্দ পেতেন না, কিন্তু আমি সারা রাত জেগে থাকতাম। আমি জানালা দিয়ে প্রায় মুখ বের করে চিৎকার করে বলতাম, শব্দ করে সাহস থাকলে সামনে আয়। কিছুক্ষণ অফ থাকলেও আবার শুরু হতো, আর সারা রাত চলতো। ভবিষ্যতের অনেক কিছুই আমি আপনি জেনে যেতাম। কিভাবে জানতাম তা আমি জানি না, তবে জেনে যাই। আমার কাছের মানুষের বিপদ সম্পর্কেও আমি আগে থেকেই ধারণা পেয়ে যেতাম। আমার এক ফ্রেন্ডের বোন পজেসড। তারা অনেকে কবিরাজের কাছে ছোটাছুটি করেছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। অথচ সেই 3 জন আমাকে সবটাই বলে দিয়েছে, কবে কখন কিভাবে তার উপর জিন আসর করেছে, কি করলে আসর কেটে যাবে। কিন্তু সাথে সেই বুড়িকেও আমি স্বপ্নে দেখি যে আমাকে ওয়ার্নিং দেয়, আমি এই পথে এগোলে আমার ক্ষতি করবে সে। আমি প্রায়ই আমার শরীরে বেশ লম্বা লম্বা আঁচড়ের দাগ পাই। কখনো দেখি পুরো শরীর ব্লেড দিয়ে কাটার মতো ক্ষততে ভর্তি, আবার কখনো বেশ বড় সাইজের 3 আঙ্গুলের ছাপ দেখি। বোঝা যায় কেউ হয়তো আমাকে চেপে ধরেছিল। এই দাগ আর এই ক্ষতগুলো আমার পরিবারের অন্যরাও দেখেছে। সত্যি বলতে খুব সামান্যই বিচ্ছিন্ন কিছু ঘটনা লিখলাম। আর এই বছরের এপ্রিলে আমি বিয়ে করেছি। বিয়ের পর থেকে আপাতত এখন পর্যন্ত এই রকম কিছু আমার সাথে হয়নি। তবে আমার স্ত্রী যদি কোনোদিন একা থাকে, তাহলে সে অনেক শব্দ শুনতে পায়। আর এত বছরের এত অভিজ্ঞতা, যাকে আপনারা ভৌতিকতা বলেন, এত কম সময়ে বলে শেষ করা যাবে না। আমি অনেক হুজুর দেখিয়েছি, অনেক ইমাম, অনেক কবিরাজের কাছে গিয়েছি, কেউ আমার সমস্যা ধরতে পারেনি। একজন শুধু বলেছিল, ওরা তোমার কাছে কাছে থাকে কিন্তু ভর করে না, তাই কিছু করতে পারছি না। আম্মু আমাকে এখনও প্রায়ই জিজ্ঞেস করে, এবং আম্মু অনেকটা সন্দেহই করে যে নিশ্চিত আমি কিছু একটা করেছি, নাহলে তারা আমার কাছে আসবে কেন। আমি কাউকেই কিছু বলিনি আমার অতীত জীবনের পাপের কথা, যে ভুল আমি করেছি। আজও আমি কোথাও গেলে খারাপ কিছু থাকলে বাজে গন্ধ পাই, আর ভালো কিছু থাকলে সুগন্ধি পাই, আতর বা আগরবাতির গন্ধ। এছাড়াও রাস্তাঘাটে দিনের বেলাতেও আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। কারো কাছে মনে হতে পারে আমার হয়তো কোনো মানসিক সমস্যা, হয়তো সবই আমার হ্যালুসিনেশন। কিন্তু আমি দেশের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট প্রফেসরের কাছেও গিয়েছি। উনি অনেক টেস্ট দিয়ে অনেকগুলো সেশনের পর আমাকে বলেছিলেন, বাবা, তোমার তো মানসিক সমস্যা নাই, তোমার অন্য কোনো সমস্যা আছে। যাই হোক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। ঘটনাটা হচ্ছে, আমার এরিয়ার একজন চাচাতো ভাই আছে, মানে ওর একটা কাজিন। ও হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করতো। সেনাবাহিনীতে চাকরি করার পর ছুটিতে বাড়িতে আসছিল। বাড়িতে আসার পর বিয়ে শাদী করার 3 থেকে 4 মাস পরে হচ্ছে উনি শ্বশুরবাড়িতে যায় ওনার ফুল ফ্যামিলি নিয়ে। যাওয়ার পথে হচ্ছে
ফার্স্টে ভালোই ছিল, পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে হচ্ছে আমি রাস্তার বর্ণটা দিতে নিচ্ছি, রাস্তা দেখতে যেমন আর কি। রাস্তাটা হচ্ছে একটা বিলের মাঝখান দিয়া, দুই পাশে হচ্ছে মোটামুটি ভালোই গাছগাছালি আছে। তারপর রাস্তাটা পার হওয়ার পরে হচ্ছে এই সন্ধ্যার আগে আগে অবস্থা। তারপর হচ্ছে যখন গাড়ি যায়, রাস্তার আশেপাশে কিছুই নাই, কিন্তু গাড়িটা ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে হচ্ছে মানে খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ছিল। গাড়িতে হচ্ছে যে 6 জন ছিল, 6 জনই মারা গেছে ওই জায়গায়। 6 জনই মারা যাওয়ার পরে ওই জায়গায় কিন্তু আশেপাশে মানুষজন বা বাড়িঘর তো নাই, কিন্তু আস্তে আস্তে মানুষ জানাজানি হওয়ার পরে অনেকগুলা মানুষ আসলো আর কি। আসার পরে ধরে মানে হচ্ছে মেডিকেলে নিয়ে গেল। মেডিকেলে যাওয়ার পরে হচ্ছে 6 জনের ভিতরে 4 জন জায়গায় মারা গেছে, আর 2 জন একটু বেঁচে ছিল। পরে 2 জন নাকি পরের দিন মারা গেছে শুনলাম। তার ভিতরে যে আমার কাজিন ছিল, ওর হচ্ছে যে সেনাবাহিনীর চাকরি করলো, ওই ছেলেটা নাম আমি নাই বলি, সেনাবাহিনীতে চাকরি করতো, ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে সব মানে হচ্ছে পোস্টমর্টম করার পরে সব নিয়ে আসছে, কিন্তু ওর বডির এমন অবস্থা, শেপ মানে ফেসটা বোঝা যাচ্ছিল না, এমন অবস্থা। তারপর হচ্ছে হাত পা মানে খুবই বিশ্রী একটা অবস্থা, মানে দেখলেই ভয়ঙ্কর লাগে, মানে ভয় লাগে। পরে নিয়ে আসলো, জানাজা টানাজা দেওয়ার পরে আস্তে আস্তে রয়ে গেল। কিন্তু হচ্ছে আচ্ছা এটা পরে বলি। কিন্তু হচ্ছে দেওয়ার পর হচ্ছে এলাকাতে হচ্ছে যে একটা দোকান ছিল ওদের বাড়ির পাশে, আড্ডা দিত। ওই দোকানে বসে প্রায় অনেকজনে আড্ডা দেওয়ার পর হচ্ছে রাত্রে 10টা 11টা 12টা একটা নাই, ওই জায়গায় বসে সবাই আড্ডা দিত। মানে ওই জায়গায় একটা টিভি ছিল, টিভিতে বসে খেলা দেখতো বা হচ্ছে মুভি দেখতো, চাই দেখতো, ওই জায়গায় থাকতো আর কি। থাকার পরে হচ্ছে একদিন হুট করে ওর ভাই যে আছে, ওর ভাই হচ্ছে আমাদের সাথেই পড়তো, ও আসছে। পরে আসার পরে দোকানে বসছে, মানে ও ঢাকা থেকে গেছে, যাওয়ার পরে মানে দোকানে গেছে। দোকানে যাওয়ার পর হচ্ছে রাত্রের 12টার দিকে দোকান বন্ধ ওই সময়, কিন্তু ওই সময় উনি যায় দেখে দোকান খোলা। উনি হয়তো ভাবছে যে দোকান খুলছে, ও মেবি আছে দোকানের ভিতরে। পরে যায় দেখে নাই, কেউ নাই, কিন্তু দোকান খোলা। আর যে ওই ভাইটা মারা গেছিল না, ওর ভাইটা এই জায়গায় বসা। তো যায় দেখেই অবাক, মানে কি ব্যাপার। বসার পর ও চাওয়ার পরবর্তীতে একটু কনফিউশনে পড়ে গেছিল। পরে আবার হ্যালুসিনেশন দেখে পরে ভাবছে আবার চাওয়ার পর দেখে নাই, ওই জায়গা থেকে না যাওয়ার পরে ও খুঁজতেছে, মানে কিছু আছে নাকি আশেপাশে খুঁজতেছে। পরে খোঁজার পরে কিছু দেখলো না। পরে আবার ও দোকানের সামনে গেল, মানে সাহস করে দেখলো দোকানটা খোলা কেন, ও আছে কিনা, দোকানের যে মালিক ও আছে কিনা। পরে যায় দেখে ও নাই, কিন্তু চেয়ারটা যে জায়গায় হেলাম দিছিল বৈশাখ, ওই চেয়ারটাতে উইটা যাওয়ার পরে যে একটু হালকা একটু আছে না, চেয়ারটা জায়গায় লড়ছে বা এমন টাইপ বোঝা যাচ্ছে। পরে ওই জায়গাতে কিছুক্ষণ ও দেখে চলে গেছে। এদিন আর কিছু বলে না, যায় এই ঘটনাটা বাড়িতে যায় বললো আর কি। বলার পরে হচ্ছে আর একদিন ওদের বাসার হচ্ছে একজন আসলো, মানে আসার পরে ও জানে না ও যে মারা গেছে। ও ভাবছে এই দেশ ছুটিতে আসছে বা হয়তো কোথাও ঘুরতে গেছে, ও আসছে, যে মারা গেছে ও জানে না। তারপর হচ্ছে ও আবার ওই দোকানের সামনে গেল, দোকানের সামনে মানে ঘুরতে গেছে, মানে চা খাবে এমন অবস্থায়। যা জিজ্ঞেস করলো দোকানদার, মানে আবার ওই যে ওর ভাইয়ের সাথে যা ঘটলো সেম এই কাহিনী, ও এই জায়গায় বসে আছে বা সিগারেট খাচ্ছে এমন টাইপ, কিন্তু সেম কাহিনী আগের মতোই। যা পরে দেখে কিছুই নাই, পরে গেল। আরেকদিন হচ্ছে এই দোকানদার বসে আছে, মানে ওর দোকানদার বলতে ওর বাপ বসছে আর কি ওই জায়গায়, ওই বসে নাই আর কি। ওনার বাপ হচ্ছে বৃদ্ধ বয়সের, মানে বয়স হয়ে গেছে অনেক। বসার পরে মেবি দোকানের লোকজন সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে হচ্ছে 1:30টার দিকে পরে জানি ও আসলো, মানে যে মারা গেছে আর কি, সেনাবাহিনীর চাকরি, তো আসলো। আসার পরে বলতে যাচ্ছিল আর কি, মানে সিগারেট চাইলো ওনার কাছে। উনি তো অবাক, ও মারা গেছে কিভাবে সিগারেট চাই আর কি। পরে ওইসব ঘটনা পর আস্তে আস্তে এলাকায় এই জিনিসটা জানাজানি হওয়ার পর ওর নাকি ওর আব্বুকে রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে, মানে হচ্ছে তার হচ্ছে একটা হাতের অর্ধেকটা অংশ ওই জায়গায় রয়ে গেল, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় রয়ে গেল, ওটা আনতে পারে নাই। এইসব আস্তে আস্তে 2-3 দিন ওইসব দেখতে দেখতে পরে ওর বাপ মানে খুব একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে। এলাকায় সবাই ওই দোকানের পাশ দিয়ে বা ওদের বাড়ির পাশ দিয়ে গেলে ওরে দেখতে পায় বা ভয় পায়, এমন টাইপ কিছু একটা। পরে কি করবে, পরে মসজিদের একটা বড় হুজুরের কাছে গেল, ঘুমের ভিতরে যে স্বপ্নে দেখে ওইটা দেখার পরবর্তীতে হুজুরে সব খুইলা বললো। হুজুর বলল
তো ওই অ্যাক্সিডেন্টে যে জায়গায় হয়েছে ওই জায়গায় যে হাতটা খোঁজা দরকার, যে জায়গায় স্বপ্নের ভিতরে দেখাই। পরে 2-3 দিন পর মানুষজন নিয়ে ওই জায়গায়, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় গেছে। যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর মানে হাতের যে পচা অংশটা পড়া ছিল ওইটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পর আবার হচ্ছে ওইগুলা আবার কবর রাখছে, মানে হচ্ছে সুন্দর করে ওইটা গোসল টোসল দিয়ে আবার কবরে নিয়ে রাখছে। এই হলো রাসেল ভাই ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আবারও পাটগ্রাম হাতিবান্ধা থেকে আমি আসিফ। আজকের ঘটনা যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন এটা একটা ইংরেজি অক্ষর ভি এর মতো মনে হবে, অর্থাৎ 2 বিন্দুর রেখা এক বিন্দুতে মিলিত হয়েছে, অথবা মনে করতে পারেন নিচ থেকে 2টি রেখা উপরের দিকে। কথা কঠিন না করে আসল কথায় আসতেছি, অর্থাৎ অতি প্রাকৃত বাস্তবতায়। তখনও বাংলাদেশ নামে দেশ ছিল না। ব্রিটিশ ভারতের সময় হলো সাক্ষী এই ঘটনার। আমার নানির নানি এবং সে নানির বোন, অর্থাৎ তিনিও আমার নানি। ওনার মামা ছিলেন ভারতের কোচবিহার জেলার রাজার মন্ত্রী, নাম আমানতুল্লাহ চৌধুরী। নানিদের অনেক যাওয়া আসা ছিল মন্ত্রীর কাছে, আর অনেক কিছু নিয়ে আসতো ফিরে, খাবার থেকে আরো বিভিন্ন কিছু। নানার সে মামা থাকতো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বড় মরিচা নামক জায়গায়। একদিন রাত আনুমানিক 12টায় বা 1টায় সেই আমানত উল্লাহ মামার বাড়ি থেকে ফিরে আসতেছিলেন নানি। বাহন ছিল গরুর গাড়ি। গরুর গাড়িতেই ছিল অভ্যাস যাওয়া আসার। সাথে ছিল আরো কয়েকজন। মাঝরাত, জ্যোৎস্নার আলোয় গাড়ির ছায়াও সাথী। জোনাকির গানের ভাষা জোনাকিরাই বুঝে নিচ্ছিল। হারিকেন ঝুলিয়ে শুনশান পথে গরুর গাড়ি তার গাড়িয়ালের দিক নির্দেশনায় ভারতের বড় মরিচা থেকে বাংলাদেশের জমগ্রামের উদ্দেশ্যে। এই জমগ্রাম হলো পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের একটা গ্রাম। গাড়ির ছাউনির তলায় তাদের সাথে কত খাবার দাবার রাজ্যের, কখনো ঘন বাঁশঝাড়, কখনো পুকুর, কখনো দৈত্যাকার খোলা মাঠ, কখনো শিয়ালের হুক্কা হুয়া, কখনো কুকুরের সতর্ক বার্তা, কখনো বন বিড়ালের কান্না। এসব এড়িয়ে টুকটাক গল্প করে প্রায় চলে এসেছিল, কিন্তু জমগ্রামে এসে বাড়ি থেকে মাত্র প্রায় আধা কিলোমিটার দূরত্বে এক মসজিদের সামনে আসাতে মসজিদ থেকে এক লোক এসে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে সবাইকে একটা হাঁড়িতে করে খাবার দিল, যেটাকে মসজিদের তবারক ভেবে তারা নিয়েছিল। ছিল খোরমা, জিলাপি ইত্যাদি। আবসা অন্ধকারও চিনতে পারে নাই কেউ যে কে দিল। সে দিয়ে ফিরে গেল। এরপর নানিরা সামান্য কিছু দূর যেতেই হাঁড়িতে আবার চোখ দিতে দেখল হাঁড়িতে সব পোকামাকড়। তাদের বুঝতে আর দেরি হলো না। বুঝেছিল যে সেটা মানুষ রূপে ছিল জিন। সেই জিন তাদের সাথে দুষ্টামি করছে। তাকে আর সুযোগ না দিয়ে গাড়িয়াল গরুর গাড়ি দ্রুত চালিয়ে পৌঁছল মানিক মাস্টারের বাড়ি। এই মানিক হলো সে নারীর নিজের নাতি। এর কিছু বছর পরে ঘটে মানিক মাস্টারের দাদার সাথে ঘটনা। এখানে মানিক মাস্টারের দাদার প্রথম বউ, অর্থাৎ ওনার দাদি আর ওনার নানি আপন বোন। আর ওনার দাদা পরে আরো একটি বিয়ে করেন। যাই হোক, মানিক মাস্টারের দাদার নাম আসান বসুনিয়া। উনি বাজারে আসতেন পাটগ্রামের বাউড়াতে। হাটবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এক হাটে আসেন
আসান বসুনিয়া। বলে রাখা দরকার যে হাটবার করে খুব বেশি বা অস্বাভাবিক শোরগোল যদি শোনা যায় বাজারে, বুঝতে হবে জিনরাও এসেছে সে বাজারে। এটা সে আমলের বয়স্কদের প্রচলিত বিশ্বাস, যেটার প্রমাণ এই ঘটনায় জানা যাবে। বাজারে এসেছেন আসান বসুনিয়া, ওনার সামনে এক লোক এসে দাঁড়ালেন এবং কথোপকথন হলো। যেমনটা হওয়া স্বাভাবিক, কারণ বাজারে চেনা অচেনা কত লোক আসে। কথোপকথনের এক পর্যায়ে ওই অচেনা লোকটি বন্ধু হতে চাইল ও আসান বসুনিয়াকে তার জায়গায় নিয়ে যেতে চাইল। কিছু প্রশ্ন উত্তরের শেষে রাজি হলো যেতে আসান বসুনিয়া। আসলে সে কে আর কোথা থেকে এসেছে আসান বসুনিয়া জানতে পান সেই অচেনা লোকের সাথে যাওয়ার পরে। বাজার শেষে সেই লোকের সাথে যেতে থাকেন। যখন নিরিবিলি আর অন্যদের আড়ালে যান, তখন সেই লোক আসল রূপে আসে, জিনের রূপে। দুটি ডানা বের হয় এবং আসান বসুনিয়াকে নিয়ে বিদ্যুতের গতিতে তার জগতে চলে যায়। আসান বসুনিয়াকে অভয় দেয় সেই জিন এবং কোনো ক্ষতি না করে সমাদর করতে থাকে। বসুনিয়া দেখতে পান জিনদের জগৎ, কিন্তু অবিশ্বাস্যকর হলেও সত্যি যে তিনি দেখতে পান শুধু চকচকে টিনের বাড়ি সে জগতে। সেখানে উনি যা খেতে চেয়েছেন তাই খেয়েছেন, আর এদিকে ওনাকে খোঁজাখুঁজি তার দুনিয়ায়। উনি যেদিন ফিরে আসেন ওই জিনের মাধ্যমে, সেদিন জিনের তরফ থেকে থলেতে করে অনেক রত্ন ও কাঁচা পয়সা পান উপহার হিসেবে। এরপর তিনি আবার যান সে জিনের মাধ্যমে এক হাটবারে। আগের মতো ঘুরে আর খেয়ে অন্য হাটবারে ফিরে আসেন রত্ন আর কাঁচা পয়সা নিয়ে। এভাবে অনেক দিন এমন চলে। লোকেদের সন্দেহের কারণে আর জিজ্ঞাসাবাদের জন্য স্বীকার করেন আসান বসুনিয়া একদিন এই কাহিনী, কিন্তু উনি যে এত রত্ন আর অর্থ পান তা বাদে। উনি বলে দিয়েছেন তবু জিন তাকে ঠিকই নিয়ে যেত। ওনার এক সময় এসে অর্থ সম্পদ আগের চেয়ে প্রচুর হয়। এর মাঝে সেই জিন জগতের আরো এক জিন, তবে বাচ্চা, আসে বসুনিয়ার বাড়িতে। কেউ বুঝে নাই যে সে জিন, শুধুমাত্র বসুনিয়ার বাড়ির মানুষজন ছাড়া। সেখান থেকে বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে করতে আর আরবি শিখতে শিখতে অনেক বড় হয়। বসুনিয়ার বন্ধু জিনটাও আসে, কিন্তু একে অপরের জিন পরিচিতি জানতে দেয় না বাইরের মানুষের কাছে। যদি বাইরের কেউ আসতেছে বুঝতে পারে সেই জিন, অর্থাৎ সেই বন্ধু জিন, তাহলে গায়েব হয়ে যেত, সে গায়েব হয়ে চলে যেত। অন্য জিনটা লেখাপড়া শিখতে থাকেন ওখান থেকে খেয়ে আর ঘুমিয়ে। মানুষ জানতো সেও মানুষ। পাড়া প্রতিবেশীদের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের বাড়িতে যেত। একদিন একজনের বাড়িতে যে এক মহিলা বা মেয়েকে বেপরদা হয়ে গোসল করতে দেখে ফেলেছে। পরবর্তীতে সেই জিন খুবই লজ্জা পায়। এতে এত পরিমাণ লজ্জা পায় যার কারণে সে চিরতরে তার জগতে ফিরে যায় এবং আর কখনো আসে নাই। যাওয়ার আগে আসান বসুনিয়া তার বাড়ির মানুষদের সে কথাগুলো বলেছিল। এরপর বন্ধু জিনটাও কয়েকবার আসা যাওয়া করে একেবারেই চলে যায়। তারা চলে যায়, কিন্তু একটা ক্ষমতা দিয়ে যায় আসান বসুনিয়াকে। লোকজন জানতো যে তার জিনদের জগতে যাওয়া আসা, এবং যদিও স্বীকার করে নাই তাদের কাছে অর্থ লাভের কথা, তবুও বুঝতে পারছে দ্রুত গতিতে তার অনেক বড় ধনী হওয়ার রহস্য। তাই কিছু লোকজন তার শত্রু হয় এবং মাঝে মধ্যে তাকে ঘিরে ফেলতো এবং বিভিন্ন জায়গায় বাধা দিত, তাকে আক্রমণ করার চেষ্টা করত, কিন্তু প্রতিবার বেঁচে যেত, কারণ ওই ক্ষমতা যেটা জিনের থেকে পেয়েছিলেন সেটা প্রয়োগ করে। যখন অমন পরিস্থিতি তৈরি হতো বা আগে বুঝে যেত, তারপর সে নিজেকে লোকদের মাঝেই আড়াল করত, নিজেকে গায়েব করে ফেলতে পারত কিছু সময়ের জন্য। কেউ কেউ তাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল, কিন্তু আসান বসুনিয়া তার ক্ষমতা বা জাদু প্রয়োগ করে তাদেরকে অসফল করত। আসান বসুনিয়া মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত কারণে। জিনদের আর আশা হয় নাই চলে যাওয়ার পর।
হয় নাই কোনো যোগাযোগ। রাসেল ভাই, এই ছিল ঘটনা। কতটা ভয়ঙ্কর বা কতটুকু ভয়ঙ্কর সেটা শ্রোতাদের মন্তব্য, কিন্তু খুবই অদ্ভুত সেটা হয়তো কেউ না মেনে ছাড়বে না। আর বিয়ের ব্যাপারটা যদি মেলাতে পারেন তাহলে দারুণ, কিন্তু যদি না মেলাতে পারেন তাহলে রহস্য হয়ে থাক, আমি উদ্ঘাটন করে দেবো ইনশাআল্লাহ। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ভালোর সাথে থাকেন, সত্যের সাথে থাকেন, কারণ সত্যই ভালো আর ভালোরই জয় নিশ্চিত। রাসেল ভাই ও সকল শ্রোতাদের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আমাকে পাবেন। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার নিজের নানি এবং তার ছোট ভাই অর্থাৎ নানার কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসিফ, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিরহাট। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আশা করি অবশ্যই ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মাসুদ বলছি সাউথ কোরিয়া থেকে। বর্তমানে এখানে একটি কোম্পানিতে কর্মরত আছি। আপনাদের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। কাজের ব্যস্ততার কারণে লাইভ আপনাদের প্রোগ্রাম শুনতে পারি না, তো তাই ডাউনলোড করে আপনাদের প্রোগ্রামগুলো সবগুলো প্রোগ্রামে আমি প্রায় শুনি। তাই আমার সাথে কিছু ঘটে যাওয়া ঘটনার মাঝখান থেকে একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি যখন দেশে ছিলাম প্রতি রাতে অনেক দেরি করে ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে রাতে বাসায় ফিরতাম। তো রাতে যখন ঘুমাতে দেখা যায় আমার প্রতি রাতেই প্রায় 1-2টা বেজে যেত। তো অনেক রাত করে ঘুমানোর কারণে আমার শরীর প্রচন্ড পরিমাণ প্রতিদিনই খুব ক্লান্ত থাকতো, তাই সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। তো প্রতিদিন রাতে এমন একটা ফিলিংস আমার মনের মধ্যে কাজ করতো যে কেউ আমার পিছনে, আমি খালি গায়ে ঘুমাতাম, তো আমার মনে হতো যে কেউ আমার পিছনে শুয়ে আছে। তো একটা মানুষ যদি আপনার পিছনে শুয়ে থাকে, তার যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা আমার পিঠের উপরে পড়তো। নিঃশ্বাসটা ছিল জোরে জোরে, নিঃশ্বাসটা আমার পিঠের উপর পড়তো। তো নিঃশ্বাসটা যখন আমার পিঠের উপর পড়তো, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে যেতাম। এমন মনে হতো যে আমার বিছানার নিচে কেউ হাত দিয়ে এপাশ থেকে ওপাশ তার হাত, হয়তোবা হাতটা অনেক বড়, আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না তখন যখন কিনা এই ঘটনাটা ঘটতো। শুধু এতটুকু বুঝলাম যে বিছানার নিচ দিয়ে একটি হাত এপাশ থেকে ওপাশ যাচ্ছে আর নিঃশ্বাস আমার পিঠের উপর পড়তো। তো সাথে সাথে আমি ঘুম থেকে উঠতে অবশ্যই উঠতাম এবং আমি আর ঘুমাতে পারতাম না। রাতে প্রচন্ড ভয় লাগতো। তো ঠিক এরকমই আরেকটা রাতে আমি শুয়ে আছি, হঠাৎ ঠিক সেম ঘটনা, কেউ আমার পাশে শুয়ে আছে এরকম মনে হলো। তো ওদিন আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে, যে হাতটা আমার বিছানার নিচে আসা যাওয়া করতো, সেই হাতটা আমার শরীরটাকে আটকে ধরবে এরকম একটা অবস্থা। তো যখন কিনা দেখি যে আমি আর পুরো উঠতে পারতেছি না, তখন সাথে সাথে আমি ঘুম থেকে উঠে আমার বিছানার উপরে একটি জোরে হাত দিয়ে আঘাত করি। আঘাত করার সাথে সাথে এমন মনে হয় যে হাতটা সরে গেছে, আমার পিঠের নিচ থেকে হাতটা সরে গেছে। তো বুঝলাম যে হয়তো বা চলে গেছে। আমি আবার ঘুমাতে চেষ্টা করি। তো যখন আবার শুই, তো যখন ঘুম চলে আসে, তখন দেখি যে আমি সবসময় কোল বালিশ পাশে না রেখে আমি ঘুমাতে পারতাম না। তো যে কোল বালিশটা আমার পায়ের সাথে ছিল, কোল বালিশটা হঠাৎ করে আমার নাকের উপরে জোরে কেউ একজন আমার নাকের উপরে চাপ দিয়ে ধরে। তো আমার ঘরে কেউ ঢোকার প্রশ্ন আসে না, কারণ ভিতর থেকে লক করে আমি তারপরে ঘুমাই। তো কিভাবে সম্ভব কোল বালিশ উড়ন্ত অবস্থায় আমার নাকের উপরে আমাকে মারার চেষ্টা, এরকম একটা অবস্থা। তো সাথে সাথে আমি কোল বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি যখন কিনা শোয়া অবস্থা থেকে লাফ দিয়ে উপরে উঠি, তখন কোনো একটা কিছু আমার বিছানা থেকে হুড়মুড় করে বিছানা থেকে লাফ দিয়ে পড়ে যায়। আমার মশারি টাঙানো ছিল, মশারি ভেদ করে তারপরে সে নিচে পড়ে। একটা হুলস্থুল একটা আওয়াজ, আমার বিছানা থেকে কিছু একটা পড়ছে। তো আমি তখন শরীরে প্রচন্ড শক্তি দিয়ে তখন একটাই কথাই বলি যে যা নিচে পড়ছোই, উপরে আর ওঠার চেষ্টা করো না, উপরে উঠলে আমি তোমাকে মেরে ফেলবো।
তো যখন এই কথাটা বলি তখন আমার প্রচন্ড ভয় লাগে, আমি প্রচন্ড ভয়ে ভয়ে এই কথাগুলো বলতেছিলাম। তোর সাথে সাথে আমি আবার শোয়ার চেষ্টা করি। ওটার সাথে যাই ছিল না কেন, ওটার সাথে আমি প্রচন্ড ধস্তাধস্তির কারণে আমি প্রচন্ড পরিমাণ ক্লান্ত হয়ে যাই, সাথে সাথে আমি আমার ঘুমিয়ে পড়ি। তো এইসব কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারতাম না, আমি আমার আব্বু আম্মুর সাথে শেয়ার করতে পারতাম না, ফ্রেন্ডের সাথেও করতে পারতাম না। হয়তোবা তারা এই জিনিসগুলো হাসি ঠাট্টা তামাশা করে উড়িয়ে দিবে। তো আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে, আমি একদিন চিন্তা করলাম ওকে বাসায় ডেকে এনে সবকিছু শেয়ার করব। তো আমার ফ্রেন্ডকে বললাম যে বাসায় আসো, তোমার সাথে আমার জরুরি অনেক কথা আছে, তুমি বাসায় আসো। তো ফ্রেন্ড বাসায় আসে, বাসায় আসার পর তো আমি ওকে বলি যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। তো আমার ফ্রেন্ড বলে, দেখো আমি তোমার সাথে আগে রেগুলারই ঘুমাতাম, তোমাদের বাসায় আসতাম, তোমাদের ঘরে আমি ঘুমাতাম, কিন্তু রিসেন্টলি আমি তোমাদের বাসায় আসিনি। তখন আমি তোমার সাথে রাতে ঘুমাই, আমার ঘুমে অনেক সমস্যা হয়, অনেক ডিস্টার্ব হয়, কেউ আমাকে অনেক ডিস্টার্ব করে। তো আমি বললাম কিরকম ডিস্টার্ব? তো আমার ফ্রেন্ড বললো যে রাতে যখন আমার ডিস্টার্ব ফিল করি, তখন আমার যখন ঘুম ভাঙে তখন দেখি আমার পায়ের সামনে একটা মেয়ে খোলাচুল অবস্থায় বসে আছে, যে কিনা তোমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সব সময়। যখন কিনা এটা দেখি আমার দিকেও, আমার ফ্রেন্ডের দিকেও নাকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো আমি আমার ফ্রেন্ডের এই কথাটা তখন আমি বিলিভ করতে চাই নাই, কিন্তু যখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটে তখন আমি ওর কথাটা আমি সম্মতি দিতে বাধ্য থাকি যে হয়তো বা কিছু একটা আছে। তো আমি আমার আম্মুকে বলি যে আম্মু, যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে আমি এখন কি করবো? তো আমার আম্মুর সাথে সাথে একটি হুজুরের কাছ থেকে তাবিজ পড়া নিয়ে এসে তারপর আমার জানালার সাথে গ্রিলের সাথে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর তখন আর কোনো ঘটনা ঘটে না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।